ঠিক আছে, আমরা মনে হয় শুরু করতে পারি। আমরা তো হচ্ছে চ্যাপ্টার 2 পড়তেছিলাম, এখনো আমরা প্রাইমারি স্টেজে আছি। প্রাইমারি স্টেজ মানে হচ্ছে বিভিন্ন বেসিক জিনিসপত্র পড়তেছি। বেসিক জিনিসপত্র পড়ার মানে সুবিধা হচ্ছে এই জিনিসপত্রগুলা সবসময় সামনে কাজে লাগতে থাকবে। এগুলা কখনোই হচ্ছে বারবার রিপিট করার সুযোগ নাই, কারণ এগুলা রিপিট করতে গেলে আর কখনোই সামনে আগানো হবে না আর কি। তো এগুলো আসলে রিপিট করা হবে না, হয়তো সামনে বারবার রেফারেন্স দেওয়া হবে যে আমরা আগে পড়াইছিলাম, আগে বলছিলাম তোমাদেরকে, এভাবে হচ্ছে কথাবার্তাগুলো বলতে হবে। আর মানে আরেকটা স্যাড পার্ট হচ্ছে এগুলা থেকে আসলে এক্সামে ডিরেক্টলি কখনো কোশ্চেন টোশ্চেন আসবে না, এগুলো এতটাই বেসিক। হয়তো এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, শর্ট কোশ্চেন আসবে, সিকিউ লেখার জন্য কাজে লাগবে এরকম, বাট এগুলা থেকে ডিরেক্টলি আসলে মার্ক ক্যারি করার মতো তেমন কিছু আসবে না। আমরা লাস্ট দিন হচ্ছে কিছু প্রাইমারি ডেফিনেশন বা ওই যে কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, ফ্রি রেডিকেল, এগুলো জানার পরে এগুলোর থেকে আরেকটু সামনের দিকে যে টপিক যেগুলোকে ক্লাসিফাই করা, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রিতে ক্লাসিফাই করা, দেন 1, 2, 3 ডিগ্রির মধ্যে কোনটা রিঅ্যাক্টিভিটি আসলে সবচেয়ে বেশি, কোনটার কম, এরকম বিভিন্ন রকমের আলোচনা করে আসছি যেগুলো সামনে বিভিন্ন সময় কাজে লাগবে। তো আমি বলবো যে এগুলা মাঝে মধ্যে একটু উল্টা পাল্টায় দেখার জন্য, মানে এগুলো যে কোনো সময় যে কোনো টপিকে কাজে লাগতে পারে আর কি, এতটাই বেশি। আর আমরা আরেকটা অত্যন্ত মৌলিক জিনিস নিয়ে কথাবার্তা বলতেছিলাম, সেটা হচ্ছে শুরু করছি কথাবার্তা, সেটা হচ্ছে নামকরণ, যেটা আসলে দৈর্ঘ্য প্রস্থে অনেক বড় এবং কিছুটা অপ্রয়োজনীয়। এটা না শিখে আমরা যেমন আগের ব্যাচ বা তার আগের ব্যাচ বা তারও আগের ব্যাচ, লাস্ট কয়েক ব্যাচে আমরা আসলে ওই অর্থে নামকরণ পড়াই নাই। নামকরণ ছাড়াই বলতে পারো অলমোস্ট পুরো 95% জৈব যৌগ পড়তে কোনো প্রবলেমই হয় না আর কি, কোনো প্রবলেম ছাড়া পুরোটাই শেষ করে ফেলা যায়। এটা হচ্ছে ওই যে আবহমান কাল ধরে একটা লম্বা সময় পুরনো আমলের মানুষজন এই নামকরণটার প্রতি খুবই আগ্রহী ছিল। তো যারা পুরানো আমলের টিচার তারা এখন আসলে এটাকে ওই একই গুরুত্ব সহকারে দেখে, যদিও মানে বাস্তবতা চেঞ্জ হয়ে গেছে আর কি, এটা এখন আর আগের মতো ইফেক্টিভ কিছু নাই। আর দ্বিতীয় একটা প্রবলেমের সাইড হচ্ছে নামকরণ, এটা আসলে বায়োলজি নামকরণের মতো না আর কি, যে একটা প্রাণী বা একটা উদ্ভিদের নাম তুমি একবার শিখে ফেললা, এটা লক হয়ে গেছে বা ফিক্সড হয়ে গেছে, এরকম কিছু না। আইইউপিএসসি স্ট্যান্ডার্ড নেমিং হচ্ছে মানে বছরে বছরে চেঞ্জ হয়, একই বছরে কোয়ার্টারে কোয়ার্টারে চেঞ্জ হয়, মানে 4 মাস 5 মাস পর পর চেঞ্জ হয়, এরকম রেকর্ডও আছে। তো এইটা আসলে মানুষের পক্ষে লিটারালি অসম্ভব যে আপডেটেড থাকা, যে আসলে একদম লেটেস্ট নামটা আসলে স্ট্যান্ডার্ড কোন নামটা চলতেছে। তো এগুলা নিয়ে বিস্তর কনফিউশন থাকে। কিছুদিনের মধ্যে তোমরা যখন অ্যাকচুয়ালি পড়তে শুরু করবা তখন দেখবা যে এক এক বইতে একই যৌগের বা একই সমগোত্রীয় শ্রেণীর নামকরণ এক এক ভাবে হচ্ছে বলা আছে। তো তখন আরেকটা কনফিউশন যে কোনটা লিখবা, তোমার স্যার কোনটা জানে, এগুলা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হইতে পারে। আচ্ছা, জাওয়াদ এবং রাহাত হচ্ছে হাত উঠাইছো, জাওয়াদ মনে হয় আগে হাত উঠাইছো, জাওয়াদ বলো। ক্লাস কি এখন শুরু করছে? হ্যাঁ। আচ্ছা, মানে এই প্রশ্নের তাৎপর্য যদিও পুরোপুরি বুঝি নাই। হ্যাঁ, আর হ্যাঁ দুইটা ভাই কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, এই যে আগে লেকচারসে যে বলছিলেন যে রিএজেন্ট বা সাবস্ট্রেট, এটা যে ভাই আমরা হ্যাঁ। নির্ণয় করছিলাম, সেখানে তো ভাই দুইটা এলিমেন্টস ছিল, কিন্তু ভাই যদি তিনটা বা চারটা থাকে তখন ভাই আমরা কোনটাকে সাবস্ট্রেট অথবা কোনটাকে মানে যে রিএজেন্ট বলবো, অথবা বাকি যে দুইটা আছে ওই দুইটাকে কি নামকরণ করবো এটা। আর ভাই সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে ভাই মানে অ্যাডিশন কি অলওয়েজ দুইটা মিলে একটা হবে, নাকি ভাই তিনটা চারটা বা পাঁচটা মিলে যদি একটা হয় ওইটাকে আমরা তখন কি অ্যাডিশন বলতে পারবো নাকি কি বলবো? আচ্ছা, প্রথমে যেটা বললা যে যদি দুইটা তিনটা উপাদান থাকে তাহলে কি বলবো, নর্মালি আমরা ওগুলোর ক্ষেত্রে আসলে ভাগ করারই চেষ্টা করি না, কে সাবস্ট্রেট আর কে কি। কারণ নর্মালি দুইটা বস্তুর জন্য হচ্ছে এই নামকরণটা, যদি তিন চারটা বস্তু হয় তাহলে সবগুলাকে তুমি বিক্রিয়ক টাইপের কথা বলবা আর কি, ওখানে আর সাবস্ট্রেট রিয়েজেন্ট কিছু নাই। আর তার থেকে বড় কথা, সাবস্ট্রেট রিয়েজেন্ট এগুলি হচ্ছে হাইলি রিলেটিভ ব্যাপার, মানে খুবই মাত্রার আপেক্ষিক ব্যাপার। দ্রব দ্রাবকের মতো, যে কোনটা দ্রব আর কোনটা দ্রাবক, মানে দুইটাই যদি তরল পদার্থ হয়, ধরো অ্যালকোহল আর পানি, তখন কিন্তু আসলে আলাদা করা খুব মুশকিল যে কোনটা দ্রব কোনটা দ্রাবক। এগুলা নিয়ে ধরো যত উপরে ক্লাসে যাবা বুঝতে পারবা মানে কমপ্লেক্সিটিটা হচ্ছে কিরকম। জাস্ট একটু সিম্পল আইডিয়া দিই, মানে তোমাদের আইডিয়া হওয়ার জন্য যে আসলে জিনিসগুলা আমরা কিভাবে সেটেল করি বা আদৌ এগুলা সেটেল করার দরকার আছে কিনা। এই যে দ্রব এবং দ্রাবক মানে সলিউট আর সলভেন্ট যেটা বলি, আমাদের মাথায় সবসময় এক্সাম্পল আসে, ধরো আমরা পানির মধ্যে চিনি বা লবণ মিশাচ্ছি। এক্সাম্পল গুলো এরকম সিম্পল থাকলে যেমন আমাদের কোনো প্রবলেম হয় না, বাট তুমি যদি কমপ্লেক্স এক্সাম্পলে আসো, যে ধরো দুইটাই লিকুইড, দুইটাই যদি লিকুইড হয় তখন তুমি কোনটাকে দ্রব বলবা, সলিউট বলবা, আর কোনটাকে হচ্ছে সলভেন্ট বলবা, দ্রাবক বলবা কোনটাকে। তো আইইউপিএসসি স্ট্যান্ডার্ড রুল হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে যেটার পরিমাণ বেশি সেটাকে হচ্ছে আমরা সলভেন্ট বা দ্রাবক বলি, আর যেটার পরিমাণ কম সেটাকে হচ্ছে আমরা দ্রব বলি। ধরো তুমি পানি বেশি, তার মধ্যে অ্যালকোহল অল্প করে মিশাইলা, তখন অ্যালকোহলটা হচ্ছে দ্রব, পানিটা হচ্ছে দ্রাবক। অথবা উল্টা যদি হয়, অ্যালকোহল বেশি পানি কম, তাহলে অ্যালকোহলটাকে বলতে হবে দ্রাবক, পানিটাকে বলতে হবে দ্রব।
তো এইটা মোটামুটি ধরো সেটেল হইলো, কিন্তু ধরো আমাদের মাথায় তো অনেক তেল, আমরা জিজ্ঞাসা করলাম যে দুইটা যদি সমান সমান পরিমাণে মিশানো হয় তখন ধরো কোনটাকে দ্রব বলা হবে আর কোনটাকে দ্রাবক বলা হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু শুধু ডেফিনেশনটা ফিক্স করার চেষ্টা করতেছি, এ এর সাথে বি মিশতেছে বা বির সাথে এ মিশতেছে, আসলে কিন্তু কেমিক্যাল সেন্সে কিন্তু এখানে খুব বড় কোনো পার্থক্য আসলে হচ্ছে না। শুধু আমরা নামকরণ বা ট্যাগিংটা কিভাবে করব এটা নিয়ে ধরো আমরা খোঁচাচ্ছি জিনিসটাকে। তো যখন আমরা ওইরকম একটা প্রশ্ন উঠাইলাম যে দুইটা যদি সমান সমান পরিমাণে হয় তখন কোনটা হবে, তখন এখানে আইইউপিএসসি যেটা স্ট্যান্ডার্ড ফিক্স করে দিল যে জারের মধ্যে যেটা আগে থেকে থাকবে সেটা হচ্ছে তোমার দ্রাবক, আর যেটা যোগ করা হবে সেটা হচ্ছে দ্রব। তার মানে দেখো এটা কিন্তু খুবই রিলেটিভ এবং আপেক্ষিক টাইপের একটা ব্যাপার হয়ে গেল, যে তুমি 50% অ্যালকোহল আর 50% পানি মিশাবা, জারের মধ্যে যদি আগে পানি থাকে তাহলে পানিটা হচ্ছে সলভেন্ট বা দ্রাবক, অ্যালকোহলটাকে যোগ করা হচ্ছে, অ্যালকোহলটাকে বলা হবে দ্রব। আর যদি উল্টা হয়, একই পরিমাণ থাকবে বাট অ্যালকোহলটা যদি জারে আগে থেকে থাকে তাহলে এটাকে তুমি বলতেছো দ্রাবক, পানিটাকে বলবা হচ্ছে দ্রব। তো এটা ধরো সেটেল হইলো। দেন আমাদের তো তেল অত্যধিক বেশি, আমরা জিজ্ঞাসা করলাম যে যদি জিনিসটা এরকম হয় যে আমরা একটা জার রেখে, মানে হয়তো বুঝতে পারতেছো কি টাইপের সিচুয়েশন আসতেছে, ধরো এখানে একটা জার আছে, আমরা অ্যালকোহল আর পানিকে ধরো এইভাবে হচ্ছে দেওয়ার চেষ্টা করলাম, ধরো এইভাবে একটা বোতল আছে, এইভাবে একটা বোতল আছে, আমরা আগে পরে করলাম না, দুইটাকে হচ্ছে একসাথে ঢালার চেষ্টা করলাম, তখন কি হবে? তো আইইউপিএসসি ধরো এবার লিটারালি বিরক্ত যে মানে আমরা আসলে জিনিসটা এতখানি খোঁচাচ্ছি কেন, বাট তারপরে তারা অ্যান্সার তো দিতে হবে, সেখানে অ্যান্সার ফিক্স করলো যে আমরা যেই দুইটা লিকুইড এখানে মিশাবো, এইখানে আসার পর এইখানে আসার পর তো দুইটা একটা মিশ্রণ তৈরি হবে, এই মিশ্রণে যেটার বৈশিষ্ট্য প্রকট হবে, মানে জাস্ট এক্সাম্পলটা শুনে রাখো, ধরো এটা হচ্ছে রেড কালারের দ্রবণ, এটা হচ্ছে ধরো ব্লু কালারের দ্রবণ, এখানে যে সলিউশনটা তৈরি হইলো এইটার কালার, এইটার স্মেল, এইটার টেস্ট, যে কোনো কিছু মানে আরো অনেক বৈশিষ্ট্য থাকতে পারে, এই দ্রবণে যেটার বৈশিষ্ট্য প্রকট হবে মানে যেটার বৈশিষ্ট্য বেশি বেশি প্রকাশিত হবে, এইটা হচ্ছে দ্রব, বাকিটা ছিল হচ্ছে দ্রাবক। বুঝছো মানে কোন লেভেল পর্যন্ত জিনিসটা চলে আসছে? এরপরে ধরো কেউ একজন জিজ্ঞাসা করলো যে ধরো একটাতে যদি মিল্ক ভিটা দুধ টাইপের থাকে, আর এটা ধরো সাদা চুনের পানি টাইপের আছে, এই দুইটাকে যদি মিশানো হয় তারপর ধরো জিনিসটা কিরকম হবে। তো বুঝতেই পারতেছো মানে এই জিনিসগুলো আসলে নেভার এন্ডেড, এগুলো হচ্ছে কোশ্চেন হইতেই থাকবে এবং আমরা একটা করে অ্যান্সার দিতেই থাকবো, তো এগুলি কোনো শেষ নাই শুরু নাই, বাট জিনিসটা একটা সার্টেন পয়েন্টের পরে হচ্ছে মিনিংলেস। এক্সাম্পলটা হচ্ছে এই জন্য বললাম যে তোমার প্রশ্নটা মোর অর লেস হচ্ছে ওই ক্যাটাগরির, যে ধরো আমরা তো সাবস্ট্রেট আর রিএজেন্ট বেসিক্যালি ঠিক করি একজন অ্যাটাক করবে একজন অ্যাটাক হবে, বাট বেসিক্যালি তো এ প্লাস বি আর বি প্লাস আসলে একই কথা, একটার মধ্যে আরেকটা বস্তু দুইটা মিলিত হচ্ছে এভাবে বলতে পারো আর কি। তো যদি তিনটা চারটা বস্তু হয় তখন আসলে এটা বের করাই পয়েন্টলেস যে কে কাকে অ্যাটাক করতেছে, তখন তুমি ওই যাকে বলবা যে যেটা সাবস্ট্রেট এটাকে অ্যাটাক করতেছে ওইটাই সাবস্ট্রেট, আর যেগুলো ধরো ছোট উপাদান ছিল সেগুলোকে তুমি বিক্রিয়ক বললা বা কোনো নামই বললা না, সবাইকে ইন জেনারেল বিক্রিয়ক বললা। মানে জিনিস এরকম সিরিয়াস কিছু না যে আমার আসলে এখানে ট্যাগ করতেই হবে যে একটা হচ্ছে সাবস্ট্রেট একটা হচ্ছে বিকারক, দুইটা বস্তু যদি থাকে তখন অন্যকে পরিচয় করায় দেওয়া আমাদের জন্য সহজ, ওই জন্য ধরো আমরা নামকরণ গুলো বা টাইপটাকে হচ্ছে ওইভাবে ঠিক করে রাখছি। বুঝছো, এটা হচ্ছে একটা ব্যাপার। আর সংযোজন বিক্রিয়ার ডেফিনেশনে এটা বলা আছে যে দুইটা বস্তু মিলে হচ্ছে একটা বস্তু যদি হয় তাহলে এটা সংযোজন, তো অন্য বস্তু যদি থাকে তিন চারটা বস্তু মিলে যদি একটা বস্তু হয়, এটা খুবই আনলাইকলি যে আসলে তিনটা বস্তু মিলে একটা বস্তু হবে, এরকম এক্সাম্পল আসলে খুব বেশি নাই। বাট তুমি সহজতার খাতিরে ডেফিনেশনে পড়ে না, বাট তুমি ওগুলোকে সংযোজন বলতে পারো, সমস্যার কিছু নাই। ঠিক আছে, হয় সংযোজন বলবা অথবা কোনো নামই বলবা না, নর্মাল বিক্রিয়া হচ্ছে এরকম নাম বলবা, মানে সব বিক্রিয়ার নাম থাকতে হবে, জিনিসটা তো ওইরকমও না আসলে। জি ভাই, বুঝছো? বুঝতে পেরেছি। জি ভাই। ঠিক আছে। আচ্ছা এখনো হচ্ছে ওই যে রাহাত, চয়ন এবং হচ্ছে, আচ্ছা চয়ন কি দুইবার জয়েন করছো নাকি? না ভাইয়া, একবারই তো। ও আচ্ছা, ওইটা হচ্ছে নাফি, ঠিক আছে। হ্যাঁ একজন একজন করে বলো, রাহাত মনে হয় আগে হাত উঠাইছিলা, রাহাত বলো। আচ্ছা ভাই, এর আগের ক্লাসের একটাই, ওটা হচ্ছে যে আপনি বলছিলেন ফ্রি রেডিকেলটা আর কি যে কার্বোক্যাটায়নের মতো আচরণ করে, মানে ওই যে হ্যাঁ এর হ্যাঁ হ্যাঁ। অংশটাতে আচ্ছা আমি সক্রিয়তা একটু এবং ক্লিয়ার করি, কার্বোক্যাটানের মতো আচরণ করে জিনিসটা এরকম না, মানে মানে ফ্রি আচরণ না। রেডিকেল অনেক সক্রিয়, জাস্ট আমাদের সিরিজটা মেলানোর জন্য আমরা কার্বোক্যাটানের মতো তুলনা করে নিতে পারি। হ্যাঁ বলো। জি ভাই, ওই অংশটা বুঝছি, সমস্যা নেই। কিন্তু ভাই একটা জিনিস হচ্ছে ফ্রি রেডিকেলটা তো আচ্ছা আপনার মানে একটা ইলেকট্রনের মানে কাজকর্ম না, এখানে তো ইলেকট্রনই থাকে বা কক্ষপথে বা এরকম না। তোমার কথা একটু কেটে গেছে, একটা ইম্পর্টেন্ট জিনিস মনে হয় শুনতে পাই না, একটু কষ্ট করে আরেকবার বলো। ফ্রি রেডিকেলে কি হ্যাঁ হয়? বললাম, ফ্রি রেডিকেলে তো আপনার ইলেকট্রনই থাকে তাই না? ফ্রি রেডিকেলে হ্যাঁ মানে ইলেকট্রন মানে প্রোটন সবই থাকে, মানে না না, আলাদা কিছু মানে তো থাকে বলতেছি না। লাস্ট কক্ষপথে তো ইলেকট্রন থাকে এবং হ্যাঁ কার্বো অ্যানায়নের মাঝখানেও তো ইলেকট্রনের ইটাই বেশি, তাহলে এটার সাথে বেশি মিল হওয়ার কথা ছিল না?
না, দেখো আমি জানি না মানে কম্পারিজনটা কিভাবে করছো। কার্বন আয়ন মানে তো এখানে এক্সট্রা ইলেকট্রন আছে, এডিশনাল ইলেকট্রন। এই অ্যানায়ন যেটা মানে ওইটা তো মানে ওইটার সাথে কেন তুমি কম্পেয়ার করবা জিনিসটারে, মানে জিনিসটা এইভাবে চিন্তা করো। কার্বন আয়ন যেটা, এটার উপর একটা নেগেটিভ চার্জ ফর্মাল মানে 1 মাইনাস বা 2 মাইনাস টাইপের একটা নেগেটিভ চার্জ আছে, সেটা হচ্ছে অলরেডি ইলেকট্রন নিয়ে নিছে। আর ফ্রি রেডিকেলে তো কোনো এক্সট্রা ইলেকট্রন পায় নাই, অন্যের কাছ থেকে নিয়ে আসার মতো কোনো বিষয় তো নাই। জিনিসটা হচ্ছে সুষম বিভাজন হয়েছে, 50-50 করে নিয়ে গেছে। এবং যেই ইলেকট্রনটাকে তুমি ডট দিয়া দেখাচ্ছ, মানে আইডিয়াটা কি, একটু আগে ইলেকট্রনটা আসলে পরমাণুর বাইরে ছিল, এখন পরমাণুর ভিতরে আসছে, আবার সে বাইরে চলে যাবে। তো সে যখন পরের স্টেপে রাসায়নিক বিক্রিয়াটা করবে, মানে তুমি যদি চিন্তা করো সেটা করবেটা কি, সে কি পরের বার ইলেকট্রনটাকে টেনে আবার ভিতরে আনবে নাকি এবার সে বাইরে দিয়ে দিবে? তো সে কিন্তু পরের বার ইলেকট্রনটাকে আসলে ভিতরে আনবে না, সে কিন্তু এটা হচ্ছে বাইরেই দিয়ে দিবে। ওই যখনই সে বাইরে দিয়ে দেওয়ার প্ল্যান করতেছে বা বাইরে দিয়ে দিচ্ছে অবস্থা, ওই সিচুয়েশনটারে তুমি হচ্ছে কার্বোক্যাটনের মতো কনসিডার করতেছো। ওকে ভাই। বুঝছো, মানে বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলে আর কোনো কথা বলবো না। আর চয়ন মনে হয় কিছু বলতেছিলা, বলো ভাইয়া। ভাইয়া ওই যে মানে প্রোপেনকে তাপ দিলে যে মানে মিথাইল ফ্রি রেডিকেল আর হচ্ছে মানে ইথাইল ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। চয়ন, ওই যে যেই জিনিস তো ধর ভাই আমরা পড়ি মানে নাই ক্লাসে, ওইটা নিয়ে কোশ্চেন না করলে মানে আমরা অত্যন্ত প্লিজড থাকবো, কারণ আমরা ওই জিনিসগুলো তো পড়াই নাই তোমাকে এখনো। আমরা ক্লাসে যতটুকু পড়ছি ওই পর্যন্ত যদি কোশ্চেন থাকে ওইটা বললে ধরো ভালো আমাদের জন্য। হ্যাঁ, একটা জিনিস জানার ছিল ভাইয়া। জি ভাই ঠিক। এই দাঁড়াও, লাইনে থাকো। আচ্ছা চয়ন, তুমি তাহলে কোশ্চেনটা আপাতত রাখো। আমার মনে হয় এই জিনিসগুলো আসলে আমরা সামনে পড়বো আর কি, তো যখন পড়বো তখন হয়তো এমনিতে ভাইয়া জিনিসটা ক্লিয়ার জাস্ট হয়ে মানে যাবে। কোশ্চেনটা ছিল যে মানে ওই ইথাইল ফ্রি হ্যাঁ রেডিকেলকে ভাঙা যাবে কিনা, তাই ওটা মানে পরে আসবে ভাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি কোশ্চেনটা মানে আমি বুঝতে পারছি হয়তো, বাট কোশ্চেনটা তুমি লিখে রাখো, মানে আমরা অ্যান্সার দিব না এরকম না, বাট সামনে পড়তে গেলে ওই টপিকটা চলে আসবে, তো তখন হয়তো জি ভাই মানে আচ্ছা, আমরা ঠিক আছে। অল্প পরিশ্রমে সলভ করতে পারবো। নাফি ভাইয়া হচ্ছে হাত তুলে রাখছো, দাঁড়াও দাঁড়াও, যাও, হাত তুলে আচ্ছা লাইনে আচ্ছা থাকো। ভাইয়া। নাফির প্রশ্ন শুনে নেই। নাফি বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া দুইটা হ্যাঁ প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া বই পড়ার সময় মানে একদম ফার্স্টের দিকেই একটা হ্যাঁ ছোট্ট করে একটা এমসিকিউ লেখা ছিল বইতে, হ্যাঁ যে হুইচ ওয়ান ইজ নট অ্যান অর্গানিক কম্পাউন্ড। হ্যাঁ এখন ভাই এটার অ্যান্সার কি সামনে পাবো নাকি এখন পাবো জানি না, তো অপশনটা বলবো একটু দেখবেন। হ্যাঁ 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 বলো বলো। সে বলা আছে যে হুইচ ওয়ান ইজ নট অ্যান অর্গানিক কম্পাউন্ড। আছে HCN, CH4, HCHO আর CH3OH। বুঝবো কিভাবে কোনটা অর্গানিক আচ্ছা কি একটু অর্গানিক ওইভাবে কিনা। বললে তো মাথা থাকবে না, তুমি কষ্ট করে অপশন গুলা একটু আবার জি বলো আর কি, ভাইয়া, আমি একটু লিখে রাখি। HCN, হ্যাঁ তারপরে CH4, হ্যাঁ। HCHO, আচ্ছা এইচ, CH3OH। আচ্ছা মানে তোমার জন্য কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া ইজি, মানে তোমার বলতে হচ্ছে যারা এখন ক্লাসে আসো বা এই ব্যাচে কন্টিনিউ করতেছো সো ফার, মানে তুমি জাস্ট তোমার মতো করে চিন্তা করো অর্গানিক কম্পাউন্ডের ডেফিনেশন আমরা কি জানি, হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বন থেকে ডিরাইভড অন্য যে কম্পাউন্ড গুলি আছে সেগুলোকে তুমি বলতেছো হচ্ছে ওই যে অর্গানিক কম্পাউন্ড, তাই না? অর্গানিক কম্পাউন্ড কার্বন বিশিষ্ট এবং হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে ডিরাইভড। তুমি ওই যে সেই যা যা আমরা বেসিক টপিক এখন পর্যন্ত পড়েছি, অর্গানিক কম্পাউন্ডের ডেফিনেশন, ফাংশনাল গ্রুপ, হোমোলোগাস সিরিজ, এই জাস্ট অত্যন্ত বেসিক জিনিসগুলো দিয়ে প্রবলেমটা সলভ করতে পারা উচিত না আমাদের? ধরো মিথেন, এটা কোন ফাংশনাল গ্রুপ বা কোন গোষ্ঠী থেকে আসলে বিলং করে বলো তো? অ্যালকেন। অ্যালকেন। HCHO, এইটা মেবি তোমাদের চিনতে প্রবলেম হয়েছে, বাট আমরা কিন্তু তোমাদেরকে CHO এগুলার ফাংশনাল গ্রুপ দেখতে কেমন এগুলো কিন্তু বলে টলে দিছিলাম আসলে, হয়তো তোমরা এখন এটা মিথানলডিহাইড না ভাইয়া? আয়ত্ত করতে পারো নাই। CHO হচ্ছে অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ, সাথে একটা এইচও আছে, মানে 1 কার্বনের মানে অ্যালডিহাইড আর কি, ফর্মালডিহাইড বা মিথানল বলে। তো এটা কিন্তু তোমার অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ এবং হোমোলোগাস সিরিজের মধ্যে পড়তেছে। এটা তো তোমাদের নোন অ্যালকোহলের মধ্যে পড়তেছে। তো চারটার মধ্যে তিনটারে তুমি যদি আগে সর্ট আউট করতে পারো তাহলে তোমার এইটা তো এমনিতেই বুঝতেছো, এটাই হচ্ছে সেই বস্তু যেটা হচ্ছে তোমার অর্গানিক কম্পাউন্ডের মধ্যে থাকে না। অতএব আমি জানি না তুমি এক্সপেক্ট করছো কি, বাট এই ধরনের ডিরেক্ট এমসিকিউ এর অ্যান্সার তো কখনোই আসবে না তোমার কাছে, মানে আমরা তো কখনো এরকম অ্যান্সার করবো না। আমরা বরং তোমাকে এমন ভাবে জিনিসপত্রগুলো পড়াবো তুমি হয় এলিমিনেট করতে পারবা অপশন গুলাকে, অথবা কোন একটাকে পিক করতে পারবা, এতটুকু হচ্ছে করতে পারবা। জি ভাইয়া বুঝতে পেরেছি। আর ভাই আর একটা লেখা ছিল যে অর্গানিক কম্পাউন্ড আর ইনঅর্গানিক কম্পাউন্ডের ডিফারেন্স। ওখানে লেখা ছিল যে জেনারেলি অর্গানিক কম্পাউন্ডস আর ফর্ম বাই কোভ্যালেন্ট বন্ড। তো জেনারেলি বলতে কি ভাই বোঝাচ্ছে যে কোভ্যালেন্টের ছাড়াও হইতে পারে হ্যাঁ ওই মানে যে হতে বন্ড। পারে, আমরা তো মনে হয় ক্লাসে, এটা কি তোমাদের ক্লাসে কিনা, ওই যে ধরো এই টাইপের যে কম্পাউন্ড গুলি, এটা তো ওই যে মাইনাস প্লাস এরকম দুইটা পার্ট তো ছিল। তো ইনিশিয়ালি বা জেনারেলি ওরা আসলে তোমার কোভ্যালেন্ট দিয়েই ফর্ম হবে,
বাট তুমি যখন এদেরকে ফার্দার রিয়াকশনের মধ্যে নিয়ে আসবা বা ম্যানিপুলেট করবা, মানে ওই সুযোগ আছে আর কি, তুমি এখানে আয়নিক নেচারে বন্ড করতে পারবা। জি ভাই, ক্লিয়ার ভাই, আর প্রশ্ন নেই। ঠিক আছে, হ্যাঁ জাওয়াদের মনে হয় প্রশ্ন বাকি ছিল, বলো জাওয়াদ। হ্যাঁ, মেইন কার্বন আর আলফা কার্বন দুইটা কি সেমই? কারণ হ্যাঁ আমরা তো তখন দেখছিলাম যে মানে এই রিয়াকশন আবার থামাই তোমাদেরকে, আলফা কার্বন এরকম কোনো কিছু আমরা পড়ছি ক্লাস এখন পর্যন্ত? না ভাই, দুইটার সংজ্ঞা ভাই একই রকম লাগছিল, এই জন্য ভাই আমি জানি না, মানে ওই যে আলফা কার্বনের সংখ্যা তুমি কি পড়ছো এটা তো আমি জানি না। তো যেটা আমি জানি না সেটা আমি তোমার কেমনে বলবো, মানে আমি জানি না বলতে আপ টু দিস পয়েন্ট যেটা নিয়ে আমরা ক্লাসে কথা বলি নাই। তো ওই যে তোমার জন্য একই পরামর্শ, চয়নের মতো তুমি কোশ্চেন এক সাইডে লিখে এটা হচ্ছে স্কিপ করো, যখন আমরা এই টপিক গুলা ক্লাসে পড়বো তখন আবার শুনবো না, তো ওইটা শোনার পর যদি দেখো যে তখনও কোশ্চেন আছে তখন ধরে এটা অ্যান্সার দেওয়া সহজ। এখন আমি এটা কি অ্যান্সার দিব মাঝখান দিয়ে? ভাই ইয়েস নো এটাই বলে দেখতে যাবে। হ্যাঁ তুমি কোশ্চেন লিখে সাইডে রাখো, যখন টপিক আসবে তখন শুনে নিয়ে। আচ্ছা। আপাতত আর কারো কোনো কোশ্চেন টোশ্চেন আছে আগের ক্লাস পর্যন্ত? দেখো, ঠিক আছে, বা যখন প্রশ্ন মাথায় আসবে হ্যান্ড রেজ করো, আমরা শুনবো না। তো আপাতত আমাদের টপিক ছিল হচ্ছে নেমিং এর টপিক। নেমিং এর জন্য ধরো বেসিক কিছু জিনিস তো জানতে হয়, আগেও বলছি নেমিং হচ্ছে একটা প্রসেস ওয়াইজ কাজ, এখানে খুব বেশি ক্রিয়েটিভিটির কিছু নাই। এখানে ক্রিয়েটিভিটি বলতে হচ্ছে কতগুলা স্টেপ, কতগুলা নিয়ম তুমি মনে রাখতে পারো। কোন একটা নিয়ম ভুলে যাবা, কোন একটা নিয়মের ব্যাপারে কনফিউজ থাকবা, দেখবা যে ওই জায়গাটুকু ভুল হয়ে গেছে, মানে তোমার ওই নাম লেখা দেখেই বোঝা যাবে যে কোন জায়গা পর্যন্ত তুমি জানছো, কোন জায়গাটা যে তুমি ভুল করে ফেলছো। আরেকটা খুব মেইন স্ট্রাগলের কথা যেটা বলতেছিলাম, যেটা বোধহয় শেষ করতে পারি নাই, সেটা হচ্ছে ওই যে নেমিং আসলে ভার্সন চেঞ্জ হয়, প্রচুর চেঞ্জ হয়। আমরা ধরো এই জিনিস তো বইতে পড়েছি, মানে আমাদের সময় ধরো অন্তত 12 বছর আগে, 13 বছর আগে। তো তার মধ্যে অগণিত বার হচ্ছে নেমিং চেঞ্জ হয়েছে। সবাই ইকুয়ালি আপডেটেড না, বইগুলা তো আর ধরো যথার্থ সময় আপডেট করে না, তোমার বইয়ের ভার্সন বেরোচ্ছে, প্রতি বছর বছর নতুন ভার্সনের বই বেরোচ্ছে, কিন্তু ওই রাইটার কিন্তু পরিশ্রম করে প্রতিবার কিন্তু আইইউপিএসসি এর বই দেখে দেখে প্রতিবার এটা আপডেট করতেছে না। তো তুমি যখন কিছুদিনের মধ্যে মানে বইপত্র কিনে যখন নিজে ফর্মালি পড়তে যাবা, কিছুদিনের মধ্যে এগুলো হচ্ছে মেজর প্রবলেম, এটা আবহমান কাল ধরে সবাই ফেস করে আসতেছে। দেখবা যে একই কম্পাউন্ডের একই জিনিসের নেমিং এক এক বইতে হচ্ছে এক এক রকম, কোনো বইতে এইটা আছে, কোনো বইতে ওইটা আছে, কোনো বইতে নিচে নোট লেখা যে 93 সালে পর এটা চেঞ্জ হয়েছে, কোনো বইতে লেখা 2003-এ পরে এটা চেঞ্জ হয়েছে। তো তুমি এটা মানে ক্রেজি অবস্থায় থাকবা যে কোন নামটা লিখবো, স্যার কোনটা জানে, আমি কোনটা জানি, মানে আমি আপডেটেড না স্যার আপডেটেড, মানে এই কনফিউশনে হচ্ছে ভুগবা। তো আগে তোমাদেরকে পরামর্শ দিয়ে রাখি, নাম বেসিক্যালি আমরা তোমারে পড়াচ্ছি, যতটুকু পড়াইতে হবে ততটুকুই পড়াবো, এবং সাজেশন থাকবে যেই জায়গায় নাম লিখে মার্ক পাইতে হবে ওই জায়গায় আসলে নেমিং ওই কোশ্চেন অ্যান্সার না করাই হচ্ছে বেটার। এগুলো হচ্ছে এক্সট্রিমলি কনফিউজিং জিনিস, লিখবা কিন্তু শান্তিতে থাকতে পারবা না। যে এই যে লিখলাম এটা হাজারিনাগের বই থেকে লিখছি, তোমার খাতা যে দেখবে সে দেখা গেল কবিরের বই পড়ে, কবিরের বই দেখা গেল ব্যাকডেটেড, হাজারের বই আপডেটেড, মানে নানান কিসিমের হচ্ছে ঝামেলা এই জায়গাটায় হচ্ছে থাকবে। তো আমরা তোমার একেবারে সেফ সাইডে, বা আমরা যতটুকু আপডেটেড ততটুকু নাম তোমাদেরকে আমরা শিখাই দিব। এই নামগুলো বেসিক্যালি শেখানো হচ্ছে, আবার বলি, বিভিন্ন রিয়াকশনে বা বিভিন্ন জায়গায় যে কম্পাউন্ড গুলো তৈরি হবে সেগুলাকে অন্যের কাছে প্রকাশ করার জন্য, সিকিউ এর মধ্যে লেখার জন্য বেসিক্যালি আমরা তোমাকে নামগুলো পড়াচ্ছি। কিন্তু কোনো জায়গায় যদি এমন সিচুয়েশন ক্রিয়েট হয় যে সিকিউতে তোমাকে নাম লিখে নামের উপরে তোমার মার্ক দিবে, তাইলে প্রথম সাজেশন হচ্ছে ওটা যদি এমন কোনো নাম হয় যে এটা নিয়ে কোনো ডিবেট নাই, কনফিউশন নাই, তাহলে গো ফর ইট। আর যদি মনে হয় যে এটা সেই নো ম্যানস ল্যান্ডে পড়ছে, যে এখানে সবাই দাবি করবে যে তার বইয়ের নাম হচ্ছে ঠিক বাট বেসিক্যালি সবাই একমত না, তখন এগুলা অ্যাভয়েড করাটা হচ্ছে মানে বুদ্ধিমানের কাজ আর কি, যদি মার্ক সেভ করতে চাও। ঠিক আছে, তো নামকরণের ব্যাপারে আমাদের ডিসক্লেমার যেটা তোমাকে দেয়ার এটা কিন্তু ক্লিয়ারলি দিয়ে রাখলাম। এরপরে কোনো ধরনের নাম টাম লিখে মার্কটার কম পেলে কিন্তু আমাকে এসে বইলো না যে ভাই এই বই থেকে নাম লিখছিলাম ওই স্যার হচ্ছে কেটে দিছে, এগুলো হচ্ছে প্রতি বছরের সিচুয়েশন। তো তোমাদেরকে আগেই হচ্ছে একটু আমরা অ্যালার্ট করে রাখলাম আর কি। আর কলেজে যদি মার্ক সিকিউর করতে চাও তাহলে একমাত্র অপশন হচ্ছে কলেজের স্যার একদম তোমার সাবজেক্টিভ টিচার যা বলে আপাতত এইটা হচ্ছে বাইবেল, ওই অনুযায়ী হচ্ছে জিনিসটা ফলো করতে হবে, বাট বোর্ডে যে কি করবা সেটা আবার সিমিলার টাইপ অফ কনফিউশন। ঠিক আছে, এখন স্টেপ ওয়ান হচ্ছে মানে একদম যে কোনো নেমিং এর স্টেপ ওয়ান হচ্ছে, এখন তোমরা স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছ, ফাংশনাল গ্রুপকে চেনা, তাদের প্রিফিক্স এবং সাফিক্সের নাম জানা। হোপফুলি এগুলো সবাই বাসায় একটু একটু দেখছো বা স্ক্রিনে এখন আছে, এখনো চাইলে রিভাইজ করতে পারো। এবং এইখানে গ্রুপ সি এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, গ্রুপ সি এর মধ্যে আবার যে যত উপরে তার প্রায়োরিটি তত বেশি। তো যদি গ্রুপ সি থেকে দুইটা মেম্বার কোনো যোগের মধ্যে উপস্থিত থাকে, তাহলে যে মেম্বার যত উপরে তার প্রায়োরিটি, তার প্রাধান্য, সিগনিফিকেন্স, গুরুত্ব হচ্ছে তত বেশি। তো গ্রুপ সি সবার আগে, দেন গ্রুপ বি, দেন গ্রুপ এ। আমরা যতটুকু পারছি তোমাদেরকে ইন্টেলিজেন্ট এটা সাজায় দিছি, যে প্রথম গোষ্ঠীর প্রিফিক্স আছে কোনো সাফিক্স নাই, দ্বিতীয় গোষ্ঠীর প্রিফিক্স নাই খালি সাফিক্স আছে, আর 3 নম্বর গোষ্ঠী হচ্ছে দুইটা নামই ক্যারি করে, তো দুইটা নামই তোমাদেরকে জানতে হবে আর কি। ঠিক আছে, কোনটা প্রিফিক্স কোনটা হচ্ছে সাফিক্স।
আচ্ছা, জাওয়াদ একটা প্রশ্ন করছো যে ডিগ্রি ক্লাসিফিকেশন নেমিং এর ধাপ কিনা। না, ডিগ্রি ক্লাসিফিকেশন নেমিং এর ধাপ না। ডিগ্রি ক্লাসিফিকেশন হচ্ছে মানে ক্লাসিফাই করার ধাপ, ওই যে রিঅ্যাক্টিভিটিতে কে আগায় থাকবে কে পিছায় থাকবে। নেমিং এর জন্য আমরা ইউজ করি, বাট আইইউপিএসসি নেমিং এ এগুলোর কোনো প্রয়োজনীয়তা নাই। ওই যে তোমাদেরকে গতদিন আমরা বলতেছিলাম যে নেমিং কনভেনশনেরও হচ্ছে অনেকগুলা ওয়ে আছে, ওই যে আইইউপিএসসি স্ট্যান্ডার্ড নেমিং, তারপর ট্রিভিয়াল নেমিং, প্রচলিত নাম, এরকম অনেক রকমের ওয়ে আছে। ওই পুরানো আমলে মাঝে মাঝে ডিগ্রি গুলা দিয়ে আমরা যে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি এরকম করে হচ্ছে নাম টাম বলতাম। বাট আমরা যে মেথডটা পড়তেছি বা যেটা লাগবে তোমার আইইউপিএসসি, এটাতে আসলে ডিগ্রির কোনো প্রয়োজনীয়তা নাই। ঠিক আছে। আর তোমাদের জাস্ট তোমাদের ভালোর জন্য একটা সাজেশন দিয়ে রাখি, মানে ফ্রিকুয়েন্টলি যখনই প্রশ্ন মাথায় আসবে আমাকে করলে আমরা এই পড়ার আগেতেই পারবো না। যেমন আমরা এখন পর্যন্ত ক্লাসের কোনো মানে স্টার্টিং বা কোনো নিউ টপিক এখনো শুরু করতে পারি নাই। তো কোশ্চেন হচ্ছে সেভ করো, যখন আমরা তোমার কাছে প্রশ্ন চাইবো কোনো টপিকের পরে প্রশ্নগুলো যতগুলো লিখে টিকে রাখো কোনো একটা জায়গায়, তখন একবার হচ্ছে প্রশ্নগুলো বইলো। তো এক টানে হচ্ছে আমরা ধরো যতগুলো প্রশ্ন অ্যাড্রেস করতে পারি সেগুলো সলভ করতে পারবো। আদারওয়াইজ আমরা এই টপিক সামনে আগাইতেই পারবো না, অনন্তকাল ধরে এই টপিক হচ্ছে চলতে থাকবে। ঠিক আছে। স্টেপ 1, ফাংশনাল গ্রুপ জানা, নাম টাম জানা। দেখো কে কতটুকু জানো, কে কতটুকু পড়ছো, এটা হচ্ছে একটু ট্রাই করে দেখো। স্টেপ 2, দীর্ঘতম কার্বন শিকল খুঁজে বের করা। ঠিক আছে, এই যে স্টেপটা মানে এগুলো আমি এখন যেগুলো নিয়ে ডিসকাস করতেছি সেগুলো হচ্ছে কমন স্টেপ। বাট আমরা যখন এক একটা সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজের মধ্যে ঢুকবো, দেখবো যে একটু কাস্টমাইজেশন আছে, প্রত্যেকটাতে কিছু না কিছু স্পেশাল ব্যাপার স্যাপার আছে। বাট বেসিক পার্টটা সবার জন্য সেম, আমরা সেই বেসিক পার্টটা নিয়ে কথা বলতেছি। স্টেপ 2 হচ্ছে ফাংশনাল গ্রুপ চেনার জানার পরে যে লংগেস্ট কার্বন চেইন হচ্ছে খুঁজে বের করতে হয়। তো লংগেস্ট কার্বন চেইনের সিগনিফিকেন্সটা কি, মানে দীর্ঘতম কার্বন শিকলের সিগনিফিকেন্সটা কি। আইইউপিএসির আইডিয়াটা হচ্ছে যে আমাদের সকল অর্গানিক কম্পাউন্ডের মাদার হচ্ছে অ্যালকেন। অ্যালকেন থেকে দুনিয়ার সকল কম্পাউন্ড আসছে বলে আমরা দাবি করি, মানে নেমিং এর ক্ষেত্রে অ্যাটলিস্ট, যে সবার প্যারেন্ট হচ্ছে অ্যালকেন। তো অ্যালকেনকে স্ট্যান্ডার্ড ধরে অ্যালকেনের নামটাকে কাটছাট করে বড় ছোট করে আউলা ঝাউলা করে দেন আমরা হচ্ছে নতুন নতুন যৌগের নামগুলো হচ্ছে নিয়ে আসি। এই কারণেই ওই যে ছোটবেলায় তোমাদেরকে অ্যালকেনের যে প্রথম 10টা নাম মুখস্থ করতে হয়েছে, 10টা বা 20টা বা 15টা, এক এক স্কুলে বা এক একজনের জন্য হয়তো এক এক রকম ছিল। বাট এই যে প্রথম 10-15টা নাম মুখস্থ করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে এটা, যে নট অনলি অ্যালকেন, আমরা যখন অ্যালকিন, অ্যালকোহল, অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন যা কিছু নাম আমরা লিখতে যাব, বেসিক হচ্ছে একদম কোর বেসিক হচ্ছে অ্যালকেনের নামের অংশটুকু। তো এই যে লংগেস্ট কার্বন চেইন খুঁজে বের করা, এটার বেসিক্যালি উদ্দেশ্য হচ্ছে যত কার্বনের লংগেস্ট চেইন, আমরা তো সেন্টিমিটার মিটারে মাপতে পারবো না, এখানে আমরা কার্বন নাম্বার দিয়ে হচ্ছে এই শিকল গুলাকে বা চেইন গুলাকে হচ্ছে ডিটারমাইন করি, যে যেই চেইনের মধ্যে 5টা কার্বন এটাকে আমরা বলি 5 কার্বনের চেইন, 7টা কার্বন থাকলে বলবো 7 কার্বনের চেইন। তো এই যে আমরা সবচেয়ে লংগেস্ট কার্বন চেইনটা যে খুঁজে বের করব, সেখানে যতগুলি কার্বন থাকবে, যেমন 5টা বা 7টা থাকুক, আমরা মনে মনে চিন্তা করব এই যৌগটার মাদার হচ্ছে 5 কার্বনের একটা অ্যালকেন বা 7 কার্বনের অ্যালকেন। তো তখন তুমি দেখবা যে পেন্টেন বা হেপটেন এই নামগুলাকে আমরা কাটছাট করে মডিফাই করে প্রিফিক্স সাফিক্স অ্যাড করে আমরা নতুন নতুন নামগুলাকে জেনারেট করতেছি। দীর্ঘতম কার্বন শিকল খুঁজে বের করার জন্য ধরো তোমাদের জন্য কমন টিপস কি, ধরে নিচ্ছি যে তোমরা অর্গানিক কেমিস্ট্রি আগে খুব বেশি পড়ো নাই, তোমাদের জন্য এটা নতুন টপিক। নর্মালি সবার মাথায় যেটা থাকে যে একদম স্ট্রেট চেইন আমরা সবসময় খোঁজার চেষ্টা করি, এক সোজা লাইন বরাবর। বাট আসলে কার্বন চেইনের জন্য স্ট্রেট যাইতে হবে এমন কোনো নিয়ম কোথাও বলা নাই। শুধু বলা আছে, মানে আমরা যদি আমাদের মতো করে তোমাকে বলি, একটা স্টার্টিং আছে, একটা এন্ডিং আছে, মানে শুরু এবং শেষ আছে, এবং কন্টিনিউয়াস। এই প্রপার্টি গুলি রেখে তুমি যত দীর্ঘ যত লম্বা চেইন হচ্ছে খুঁজে বের করতে পারো, সব হচ্ছে তোমার কনসিডারেশনে আসবে। বিভিন্ন কম্বিনেশন তোমার সোজা বাঁকা জিগজ্যাগ করে যেইভাবে ইচ্ছা নাও, বাট এই প্রপার্টি গুলি থাকতে হবে যে এই চেইনটার একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, একটা এন্ডিং পয়েন্ট থাকবে, এবং কন্টিনিউয়াস, মাঝখানে অন্য কোনো অ্যাটম ট্যাটম যেন ঢুকে না যায়। এরকম তুমি বেশ কয়েকটা চেইন চাইলে সিলেক্ট করতে পারো, সেটার মধ্যে সবচেয়ে বেশি কার্বন যেটাতে থাকবে সেটা হবে তোমার জন্য লংগেস্ট কার্বন চেইন। মানে এক্সাম্পলের জন্য যদি বলি, ধরো আমি জাস্ট কার্বন স্কেলিটনটাই আঁকতেছি, বাকিটা নিয়ে ধরো পরে কথা বলবো।
ধরো এরকম একটা কম্পাউন্ড আছে, আশেপাশে হাইড্রোজেন টাইড্রোজেন আছে আরো অনেক কিছু। ফর দ্য টাইম বিং আমরা হাইড্রোজেন টাইড্রোজেনের কথা ভুলে গেলাম, শুধু কার্বন গুলাকে ধরো এখানে এঁকে রাখলাম। এই কম্পাউন্ডটার যদি আমরা নামকরণের দিকে আগাই, তাহলে ওই যে স্টেপ ওয়ান হচ্ছে, এখানে তো ধরো সবই সিঙ্গেল বন্ড দেখা যাচ্ছে, তো এটা অ্যালকেন বোঝাই যাচ্ছে, তাহলে ফাংশনাল গ্রুপ বা হোমোলোগাস সিরিজ প্রথমে আইডেন্টিফাইড, এটা হচ্ছে অ্যালকেন। স্টেপ টু তে আসবে লংগেস্ট কার্বন চেইন খুঁজে বের করা। এখন এটাই বলতে চাচ্ছি যে এসএসসি তে কে কি পড়ছো জানি না, বাট কমন টেন্ডেন্সি যেটা জানি, ওই যে কমন টেন্ডেন্সি মানে কাউকে ত্রিভুজ আঁকতে বললেই যেমন একটা সমবাহু ত্রিভুজ হয়ে যায়, মানে কেউ কিন্তু কখনো দেখবা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ টাইপের আঁকে না, কাউকে একটা ত্রিভুজ আঁকতে বললেই যেমন এটা সমবাহু ত্রিভুজের মতো হয়। এরকম কমন টেন্ডেন্সি হচ্ছে যে কাউকে কার্বন চেইন খুঁজতে বললে সে সবসময় যে এই চেইনটাই সবার চোখে পড়ে। তো তুমি এই চেইনটা নাও, সমস্যা নাই, বাট এইটাকে অ্যান্সার হিসেবে দাবি করার আগে তোমাকে অন্য বিভিন্ন কম্বিনেশন ট্রাই করে দেখতে হবে। যেমন আর কি কি কম্বিনেশন হইতে পারে দেখো, এই যে চেইনটা এখন মার্ক করা আছে, এটার একটা শুরু আছে, একটা শেষ আছে, এবং এগুলা কিন্তু কন্টিনিউয়াস কার্বন। সো এইটা চেইনের একটা ক্যান্ডিডেট, বাট এটা অ্যান্সার কিনা আমরা জানি না, এটা লংগেস্ট কিনা। যেহেতু সুপারলেটিভ ডিগ্রি ইউজ করছো, তো এটাই বেস্ট কিনা আমরা আসলে এখনো জানি না। দেন আরো কি কি অপশন হইতে পারে, একটা অপশন হইতে পারে এরকম, এই যে দেখো শুরু আছে, শেষ আছে, এবং কন্টিনিউয়াস কার্বন, তো তুমি এইটাকে একটা চেইন হিসেবে ক্লেম করতে পারো। এই যে রেড কালারেরটাকে কাউন্ট করে দেখবা কার্বন নাম্বার কতগুলা, যদি এখানে কার্বন নাম্বার আগের চেইন থেকে বড় হয় তাহলে এইটা হবে অ্যান্সার, রেড কালারেরটা। আবার গ্রিন কালারটা কি হতে পারে, ধরো এখানে একটা শুরু আছে, এখানে একটা শেষ আছে, মানে আমি জাস্ট ওয়ে বলতেছি যে কত ভাবে এই জিনিসটা কনসিডারেশনে আসতে পারে, এই যে এরকম একটা জিনিস হইতে পারে অ্যান্সার হিসেবে। দেখো কালার একটা ট্র্যাক রাখতে পারো কিনা, আমরা আলাদা আলাদা কালার ইউজ করতেছি, বাট আলটিমেটলি জগা খিচুড়ি হয়েই যাবে। তো এটা একটা অপশন হইতে পারে, আমরা চেক করে দেখবো যে অপশনটাতে আমার অ্যান্সার হয় কিনা। দেন আমরা কি করতে পারি, আমরা ধরো এই যে এইখানে একটা শুরু আছে, এইখানে একটা শেষ আছে, মানে সোজা কথায় যে কোনো একটা কম্বিনেশন আমি সিলেক্ট করতে পারি, বাট এটা অ্যান্সার হবে কিনা এটা আমরা পরে গুনে টুনে হচ্ছে চেক করব। তো এখানে অনেকগুলো আমি দাগ টাগ দিয়ে রাখছি, যে যতটুকু পারো ট্র্যাক রাখো। এখন আমরা একটা কাউন্ট যদি নেই, ধরো একদম প্রথমে অপশন এক, একদম সোজা যে পথটা ছিল, কয়টা কার্বন আছে এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তো এক নাম্বার অপশনে যদি একদম সোজা পথে যাই, তাহলে আটটা কার্বন আছে, ঠিক আছে, এক জায়গায় এটা লিখে রাখলাম। এরপরে আমরা এই যে একটা গ্রিন কালারের একটা চেইন সিলেক্ট করছিলাম, আসলে গুনে দেখি এখানে কি অবস্থা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তার মানে এই জিগজ্যাগটায় 7টা কার্বন আছে, অতএব এইটা আসলে আলটিমেটলি অ্যান্সারে আসবে না, কারণ তার থেকে বড় কার্বনের চেইন অলরেডি আমাদের কাছে রেডি আছে। দেন আরো একটা জিগজ্যাগ যদি নেই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তো এটা অনেক ছোট চেইন, এটা আসবে না। তার মানে আমরা জাস্ট আইডিয়াটা বুঝতে পারতেছি কিনা, আমরা বিভিন্ন চেইন এরকম সিলেক্ট করে করে হচ্ছে কাউন্ট নিব, হাইয়েস্ট কার্বন নাম্বার যেটাতে থাকবে সেই চেইনটা হচ্ছে আমাদের লাগবে। এরকম চেইন যদি দুইটা তিনটা চলে আসে আমাদের কোনো প্রবলেম নাই, নাম্বারটা খালি আমাদের কনসার্ন, যে হাইয়েস্ট নাম্বার অফ কার্বন কোনটা হচ্ছে কন্টেইন করতেছে, কোনটা ক্যারি করতেছে। দেখো সবার কাছে ইনফরমেশন ক্লিয়ার কিনা। বাট তুমি যদি এইখানে মিস্টেক করো যে তোমার এখানে হাইয়েস্ট 8টা পর্যন্ত কার্বন ছিল, বাট তুমি এটা খুঁজে বের করতে পারো নাই, তুমি 7টা কার্বন খুঁজে বের করে এটাকেই তুমি লংগেস্ট চেইন হিসাবে ধরে নিছো এবং কাজকর্ম শুরু করে দিছো, তাহলে তোমার নেমিংটা হচ্ছে ভুল আসবে। আর যদি এমন হয় 8 কার্বনেরই আমার দুইটা অপশন বা তিনটা অপশন আছে, আমি 3 ভাবে গেলেও 8টা কার্বন হয়, সেক্ষেত্রে তোমার নামে ভুল আসবে না কখনো। তুমি যে কোনো একটা যদি সিলেক্ট করো এবং 8ই যদি এখানে হাইয়েস্ট নাম্বার হয়ে থাকে, তাহলে তোমার নামে ভুল আসবে না, ঠিকই আসবে। সবাই কি কথা বুঝতে পারছো? তার মানে যখন কোন একটা নাম বা কোন একটা কম্পাউন্ড আমাদের সামনে আসবে, ফার্স্ট কাজ আমাদেরকে এই কম্বিনেশন গুলি দেখে দেখে হচ্ছে আইডিয়া করতে পারতে হবে, যে এখানে যেন এমন কখনো না হয় যে আমি শুধু সোজা তাকাইছিলাম, ভাবছি যে সোজাটাই হবে, বাট সোজাটায় কার্বন কম ছিল, একটু জিগজ্যাগ করে আঁকা বাঁকা করে গেলে আসলে তার থেকে বেশি কার্বনের চেইন পাওয়া যেত। এরকম যদি কোনো সিচুয়েশন থাকে, তখন তুমি একটা গ্রেট ডেঞ্জারের মধ্যে থাকবা, তোমার নামটা ভুল আসবে। আপাতত কি ইনফরমেশন ক্লিয়ার, মানে কি বলতে চাইছি বুঝতে পারছো সবাই? হ্যাঁ, যে কোনো দুই ভাবে যদি সমান আসে। সেটাই তো বললাম, বলো তো, যদি 2 বা 3 ভাবে যদি আমি দেখি যে হাইয়েস্ট নাম্বার ধরো 8টা বা 9টা, 3 ভাবে আসতেছে 9টা, সেক্ষেত্রে করণীয় কাজ কি ছিল? এনিওয়ান? মানে নাম তো সেম আসবে। সেটাই, মানে যে কোনো যদি তুমি দুইটা তিনটা অপশন পাও, সেক্ষেত্রে তোমার চিন্তা করা লাগবে না, যে কোনো একটা হাইয়েস্ট কার্বনের চেইন কনসিডার করলেই হবে, মানে যে কোনো একটা নিলেই হবে, সমস্যা নেই। এটার জন্য নামে কোনো চেঞ্জ আসবে না, কোনো ভুলও আসবে না, কোনো কিছুই হবে না। কিন্তু তুমি যদি লংগেস্টটা মিস করো, তাইলে তোমার নামে ভুল আসবে। বুঝছো রাহাত? জি ভাই। ঠিক আছে। আচ্ছা, আমরা যখন পিওর এক্সাম্পল দেখবো তখন আর একটু বুঝায় বলবো আবার।
বাট আপাতত মনে হয় আইডিয়া লিস্ট ক্লিয়ার যে কি বলতে চাইছে এখানে। দেন এটা তো স্টেপ 2 ছিল বোধহয়। স্টেপ 3 কথা হচ্ছে ওই যে বলো তো এরপর স্টেপ জানো নাকি কেউ? পরের স্টেপটা কি? কার্বন চেইন খুঁজে বের করার পরে যেটা করতে হয় হচ্ছে নাম্বারিং। এই কার্বন চেইনটাকে 1 2 3 করে নাম্বারিং করতে হয়। নাম্বারিংটা ইম্পর্টেন্ট। এই নাম্বারিংটা হচ্ছে বেসিক্যালি স্থানাঙ্ক, ওই যে কোঅর্ডিনেটের মতো। আমরা যেন কার্বন গুলাকে লোকেট করতে পারি যে কোন কার্বনটার কথা আমরা বলতেছি, এটা যেন আমরা বুঝাতে পারি। বেসিক্যালি নাম্বারিং এর উদ্দেশ্য হচ্ছে এটা। নাম্বারিং এর প্রসেসটা কি? প্রসেস হচ্ছে কমন প্রসেস বলে রাখি, সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপকে কম নাম্বার দিতে হয়। এটা খুবই জেনারেলি বললাম যে কার্যকরী মূলক যেটা আছে সেটাকে যেন কম নাম্বার দিতে পারি সেভাবে হচ্ছে নাম্বারিংটা করতে হয়। তো কমপ্লিকেটেড কেস কি, যে কোন একটা যৌগে যদি মাল্টিপল ফাংশনাল গ্রুপ থাকে, ওই যে ধরো গ্রুপ সি থেকে একটা আসছে, গ্রুপ এ থেকে বা বি থেকে একটা আসছে, এরকম যদি নানান রকমের ফাংশনাল গ্রুপ থাকে, তখন যেটার প্রায়োরিটি বেশি সেটাকে কম নাম্বার দিতে হবে। মানে সোজা কথায় গুরুত্বপূর্ণ মূলক, কার্যকরী মূলক যেটা, সেটা যেন কম নাম্বার পায়, সবসময় এই ব্যবস্থা হচ্ছে করতে হবে। দেন আরো কমপ্লিকেটেড কেস কি হইতে পারে, আপাতত মুখে বলে রাখি, যা বলবো তার থেকে আরো কমপ্লিকেটেড কেস আসতে পারে, যেগুলো হয়তো আমরা এক্সাম্পল সলভ করার সময় হচ্ছে দেখতে পাবো। কোনো একটা চেইন আমরা নিলাম, কোনো একটা যৌগ আমরা নিলাম, যেখানে ধরো দুইটা মূলক আছে, দুইটাই সমান গুরুত্বপূর্ণ ধরে নাও, এবং চেইনের দুই মাথায় আছে, ধরো দুই পাশে দুইটা, দুই দিক থেকে আগালে সমান সমান দূরত্ব। মানে এরকম যদি কোনো সিচুয়েশন হয় যে টাই হয়ে গেছে, তখন টাই ব্রেক করার উপায় হচ্ছে প্রথমে মূলকের প্রায়োরিটি দেখতে হয়, যেটা মূলকে হাই প্রায়োরিটি সেটা যেন কম পায়, এই ব্যবস্থা করতে হয়। দুইটার যদি প্রায়োরিটি সেম হয়ে যায় তখন অ্যালফাবেটিক অর্ডার দেখতে হয়, যে ওই অ্যালফাবেটে কোন লেটারটা হচ্ছে আগে আসে, সেটা দিয়ে তুমি টাই ব্রেক করতে পারো। এরকম একটার পর একটা অপরচুনিটি খুঁজে খুঁজে তোমাকে হচ্ছে টাই ব্রেকিংটা হচ্ছে করতে হবে। তো একদম অ্যালফাবেটিক অর্ডার পর্যন্ত আমাদেরকে যাওয়া লাগতে পারে, যে আমি সব দিক থেকে দেখলাম যে ডান থেকে 2 ঘর আগালে একটা মূলক, বাম থেকে 2 ঘর আগালে একটা মূলক, তো দুই দিক থেকে 2 ঘর পরে মূলকটা আসে। দুইটা মূলক একই মূলক, তো আমি দুইটার মধ্যে কম বেশি করতে পারবো না প্রায়োরিটি। একই গ্রুপ একই মূলক মানে হচ্ছে একই প্রায়োরিটির মূলক আর কি। তো তখন আমরা দেখবো যে নামের ক্ষেত্রে ইংলিশ লেটারে কোনটা হচ্ছে আগে আসে কোনটা হচ্ছে পরে আসে। তো যে কোনো কিছু দিয়ে আমরা বেসিক্যালি টাই ব্রেকটা করার চেষ্টা করব। যদি এমন কোনো সিচুয়েশন আসে কোনো কিছু দিয়েই টাই ব্রেক করা যাচ্ছে না, তখন তুমি নিশ্চিন্ত থাকো যে তুমি যেদিক থেকে নাম্বার দাও আলটিমেটলি নাম হচ্ছে সেমই আসবে। তো ওইটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই। বাট ভুল যদি করি তাহলে নাম ভুল আসবে আর কি, এটা হচ্ছে মূল কথা। আপাতত বোধহয় আর নিয়মের দরকার হবে না। আর একটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, এটা স্টেপ 4 বলতে পারো। নামকরণের ওই যে গ্রামারের রুল পড়তো না ছোটবেলায়, এই যে এইটা প্লাস ওই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে এস ইএস, ওই রকম স্টেপ 4 হচ্ছে মূল নামটা। এটার প্যাটার্নটা সবাই খেয়াল রাখো। প্রিফিক্স সমূহ, মানে প্রিফিক্স গুলা হচ্ছে নিব সবার আগে, প্লাস হচ্ছে মূল নামের কাটা অংশ, প্লাস হচ্ছে সাফিক্স সমূহ। তো সবাই এই প্যাটার্নটা ফলো করার ট্রাই করবা সবসময়। যে কোনো নাম যখন আমরা লিখবো তখন প্রিফিক্স এবং প্রিফিক্স সমূহ, এটা ডিপেন্ড করে নাম কোনটা দিচ্ছে তোমাকে লেখার জন্য। তো যাই থাকুক প্রিফিক্স গুলি থাকতে হবে সবার আগে। দেন হচ্ছে মেইন নাম এবং মেইন নামের কাটা অংশ, ওই যে অ্যালকেনের থেকে যে নামটা সেটাকে কাটছাট করে আমরা অন্যদিকে নেওয়ার চেষ্টা করব, যে মেইন অংশটা থাকবে। দেন থাকবে হচ্ছে যত রকমের সাফিক্স ওই নামের মধ্যে অ্যাভেলেবল আছে সেই অংশটা। এখন আমরা আমার মনে হয় আর আসলে নিয়ম কানুন জানার কিছু নাই। ওই যে সাঁতার বা সাইকেল চালানোর মতো, মানে নিয়ম বলে তোমাকে সাঁতার বা সাইকেল চালানো শেখানো যাবে না, তোমাকে কিঞ্চিত হাবুডুবু খাইতে হবে। তো আমরা, দাঁড়াও আমাকে একটু সময় দাও, আমরা কিছু এক্সাম্পল নিয়ে হচ্ছে দেখি।
ঠিক আছে, আমরা ধরো এটা স্যাম্পল হিসাবে এই নামটা নিয়ে কাজ করব, বাট মেইন তো নিয়মগুলা বলা হইলো। এখন কিছু স্মল রুল হচ্ছে লিখে রাখো, মানে হ্যান্ডি, যেগুলা বারবার আমাদেরকে ইউজ করতে হবে। এতক্ষণ বললাম বেসিক কথা, এখন হচ্ছে বেসিক কথার পর সাইড সাইড কথা আর কি, সেটা হচ্ছে একটু নোট রাখো, আমি ছোট ছোট করে লিখে দিচ্ছি। ঠিক আছে, মানে এখানে যা বলা আছে এগুলো আমার মনে হয় তর্জমা করার কিছু নাই, এগুলো এমন ভাবেই লেখা আছে যেন তোমরা বুঝতে পারো যে কোনো নামের মধ্যে বা কম্পাউন্ডের মধ্যে যদি মাল্টিপল টাইপ প্রেডিক্যাল থাকে, ধরো দুই তিন রকমের মূলক আছে, এখানে টপ প্রায়োরিটি যেটা, এই হাইয়েস্ট প্রায়োরিটি, শুধু টপ না মানে একেবারে হাইয়েস্ট প্রায়োরিটি যেটা সবগুলোর মধ্যে, শুধু সেই অংশটুকু হচ্ছে সাফিক্স হিসেবে নামের শেষের অংশে বসবে। ওইটা ছাড়া বাকি যা কিছু সম্ভব যা কিছু আছে সবকিছু বসবে হচ্ছে প্রিফিক্স হিসাবে। এই কারণেই প্রিফিক্স নামগুলা আমাদের কিন্তু জানা লাগবে, অ্যাজ ওয়েল এস সাফিক্স নামগুলোও জানা লাগবে। ঠিক আছে, আচ্ছা, আজকে হচ্ছে আগের স্লাইড দেখতে চাও? হ্যাঁ হ্যাঁ, শিওর। ঠিক আছে আপু, দেখো পরে আবার দিবনে একটা স্টেপ তাহলে হচ্ছে হাইয়েস্ট, হ্যাঁ হাইয়েস্ট প্রায়োরিটি মূলককে হচ্ছে সাফিক্স নিবা, বাকিগুলা বসবে প্রিফিক্স হিসাবে। যদি মাল্টিপল প্রিফিক্স থাকে, মানে প্রিফিক্সে যদি একাধিক অংশ থাকে আর কি, একাধিক নাম যদি প্রিফিক্সে আসে, অ্যালফাবেটিক অর্ডার মেনটেন করতে হবে। জাস্ট এক্সাম্পল, ধরো প্রিফিক্স হিসাবে তুমি মিথাইল এবং ইথাইল দুইটা জিনিসই তোমাকে লিখতে হবে। তো তুমি মিথাইল আর ইথাইলের মধ্যে তখন ইথাইলটাকে আগে লিখতে হবে, মিথাইলটাকে হচ্ছে পরে লিখতে হবে। যদিও ইথাইল মিথাইল দুইটা এখানে প্রিফিক্স, বাট ইথাইলের পজিশন আগে হবে, যেহেতু এটা অ্যালফাবেটিক্যালি ই যেহেতু আগে আসে, সেই কারণে ইথাইলটাকে হচ্ছে আগে বসাইতে হবে। বুঝছো? এবং কিছু নিয়ম তোমরা অবশ্যই আগেও হয়তো জানতা, একটু মনে টনে করার চেষ্টা করো আর কি, তাহলেই হবে। আর যদি ধরো একই প্রিফিক্স দুইবার তিনবার থাকে, তখন তো আমরা যে কিছু উপসর্গ ব্যবহার করি না, ডাই ট্রাই টেট্রা পেন্টা, ধরো দুইটা মিথাইল ডাই মিথাইল টাইপের বলি। তো এই যে যখন অ্যালফাবেটিক অর্ডার চিন্তা করবা, তখন এই ডাই ট্রাই এগুলো কনসিডারেশনে আসবে না। মানে ধরো তোমার কাছে দুইটা মিথাইল আছে দুইটা ইথাইল আছে, তুমি ইথাইল আর মিথাইল এই নামগুলা মেইন নামগুলা দিয়ে হচ্ছে অর্ডারটা ঠিক করবা যে কাকে আগে লিখবা কাকে পরে লিখবা। দেখা গেল তুমি ডাই মিথাইল নিয়ে চিন্তা করছো ডি, ওখানে ট্রাই মিথাইল হয়ে গেছে টি, তুমি ওই ডাই মিথাইলটাকে হচ্ছে আগে লিখলা, তখন পাবা হচ্ছে জিরো। কারণ ডাই ট্রাই এই শব্দগুলি আসলে অর্ডার ঠিক করার সময় আসবে না। অর্ডার ঠিক করার সময় শুধুমাত্র মেইন নামটুকু দেখে দেখে করতে হবে, মিথাইল নাকি ইথাইল এটা দেখে করতে হবে। ঠিক আছে, আর শুধু প্রথম লেটারটা হচ্ছে কনসিডার করবা। বাট প্রথম লেটারে একটা ছোট্ট কাহিনী আছে, বলে রাখি, বিপদ আপদের সময় মনে পড়লে কাজে আসবে। সেটা হচ্ছে সবসময় আমরা প্রথম লেটারটাই দেখবো, বাট ওই যে বললাম যদি এমন কখনো সিচুয়েশন আসে যে দুই পাশ থেকে একই পজিশনের মূলক, একই মানে প্রায়োরিটির মূলক, কোনোভাবেই টাই ব্রেক করা যাচ্ছে না, ফার্স্ট লেটারও সেম, এইসব ক্ষেত্রে আমরা সেকেন্ড লেটারও দেখতে পারি। ধরো ফার্স্ট লেটার দেখলাম, দুই পাশেই ধরো সেম সেম মূলক আসছে, ঠিক আছে, তখন ধরো টাই ব্রেক হইলো না, তখন আমরা ফার্স্ট লেটারের পরে সেকেন্ড লেটারটা হচ্ছে দেখবো। মানে প্রথম কোথায় যে আমরা টাই ব্রেকটা করতে পারি আমরা সর্বোচ্চ চেষ্টা হচ্ছে করব। সেকেন্ড লেটার মিলে গেলে থার্ড লেটার পর্যন্ত দেখতে পারি, মানে এরকম সিচুয়েশনে যদি কখনো আমরা আসি, আমরা আশা না ছেড়ে আমরা একের পর এক হচ্ছে অপশন চেক করতে থাকবো, কোথায় যে প্রথম পার্থক্য পাওয়া যায়। ঠিক আছে, তো এগুলা একটু মাথায় রাখো, এগুলা খুবই ছোট রুল, বাট ওই যে বললাম এগুলো মনে রাখতে পারা না পারার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে আর কি। এখন টিচার কত বড় মানে ক্রিমিনাল টাইপ তার উপর বেসিক্যালি ডিপেন্ড করবে তোমার কেমন টাইপের নাম দিবে। টিচার যদি এগুলা নিয়ে খুব ফ্যাসিনেটেড টাইপ না হয়, তাহলে তোমার খুবই জেনারেল একটা নাম দিবে, দেখেই দেখবে যে লেখা যাচ্ছে। আর টিচার যদি একটু ক্রুশাল টাইপ পিপল হয়, তাহলে দেখবে যে এমন নাম দিছে দেখে মনে হবে ইজি, বাট ওইখানে গ্রামাটিক্যাল সমস্যা, ওইখানে হচ্ছে বানানগত সমস্যা, ওইখানে ই থাকবে নাকি থাকবে না, এরকম নানান রকমের কার্যক্রম হচ্ছে শুরু হবে। ঠিক আছে,
আরেকটা কথা বলে বুঝাইতে পারবো না এক্সাম্পল ছাড়া, জাস্ট লিখে রাখো ভাওয়েল কনসোনেন্ট ম্যাচ করাইতে হবে। এই কথাটার মানে কি, এটা যখন এক্সাম্পল আসবে তখন আমরা তোমাকে একটু বলে দেবো। মানে ভাওয়েল কনসোনেন্ট পর্যন্ত জিনিসপত্র হচ্ছে বিস্তৃত। লীরা যেমন জিজ্ঞাসা করছে ডাইমিথাইল আর ট্রাইমিথাইলের মধ্যে কোনটা আগে দিব, যখন আমরা এক্সাম্পল দেখবো আপু বুঝে যাবা তুমি যেটা বলছো এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। কারণ ডাইমিথাইল এবং ট্রাইমিথাইল মানে দুইটাই যদি প্রিফিক্স হয় ওটা তো বেসিক্যালি মিথাইল, তো ডাই আর ট্রাই আলাদা করা যাবে না, সব মিলায় পেন্টা মিথাইল বলতে হবে আর কি, দুইটা তিনটা মিলে। তো মানে একই ক্যাটাগরি প্রিফিক্স হলে তো সব একবারেই বলবা, ডাই আর ট্রাই তো মিথাইলের জন্য তুমি আলাদা আলাদা ভাবে বলবা না। তো তুমি যে অপশনটা বলছো এটা প্র্যাকটিক্যালি অসম্ভব অপশন। বুঝতে পেরেছো আপু? তারপর স্পেসিফিক কিছু, যেমন যতটুকু আমার মনে পড়ে একটা হচ্ছে এস্টার, আর ধরো অর্গানিক অ্যাসিড। এই দুইটার ক্ষেত্রে যেই আইইউপিএসসি নেমিংটা হয় এটাকে হচ্ছে দুই শব্দে লিখতে হয়, মানে স্পেস দিয়ে ধরো এরকম এরকম দুইটা আলাদা আলাদা শব্দ দেখবা এরকম এরকম। আর বাকি যত নাম আছে সবগুলাকে মানে আইইউপিএসসি অ্যাটলিস্ট সাজেস্ট করছে বাকি সবাইকে একটা লেটারে একসাথে লেখার জন্য। তো যতই ভিন্ন ভিন্ন শব্দ হোক মাঝখানে স্পেস টেস দেওয়া যাবে না। তোমরা যখন বইপত্র দেখবা দেখবা যে সবাই, অনেকে প্রথম দিকে একটু ডিসকমফোর্ট ফিল করে যে পুরা নামটা কোনো স্পেস টেস ছাড়া একবারে এক টানা লেখা আছে, এটা কিন্তু আইপিএসসি স্ট্যান্ডার্ড। শুধু এস্টার আর অর্গানিক অ্যাসিড যদি সামনে মনে পড়ে আমি বলে দিব না, এরকম লিমিটেড একটা দুইটার ক্ষেত্রে শুধু দুই শব্দে নামটা লিখতে বলা আছে, বাকি সব ক্ষেত্রে নাম হবে হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ডে। তো যত রকম প্রিফিক্স সাফিক্স যাই থাকুক সব কিন্তু এক টানা লিখতে হবে, কোনো স্পেস টেস দেওয়া যাবে না মাঝখানে, ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ বলো। হ্যাঁ, লাস্ট পয়েন্ট আরেকবার একটু এই যে বুঝাবেন? লাস্টে যেটা লিখলাম, হ্যাঁ হ্যাঁ, মানে লাস্ট পয়েন্টের মানে হচ্ছে একটা এস্টারের নাম লিখি তাইলে হচ্ছে ধরো তোমরা বুঝতে পারবা কি বলতে চাই। তোমাদের পরিচিত একটা এস্টার আছে না এসিসি থেকে যে দেখতেছো, এরকম CH3COO C2H5, এই যৌগটার নাম কি? ইথাইল ইথানয়েট। এই যে দেখো, ইথাইল একটা শব্দ, ইথানয়েট একটা শব্দ, এবং দেখে বোঝা যাচ্ছে মাঝখানে স্পেস আছে। এস্টার এবং অর্গানিক অ্যাসিড জৈব অ্যাসিড, এই দুইটা গোষ্ঠীর জন্য শুধু তুমি নাম লেখার সময় এরকম দুইটা সেপারেটেড ওয়ার্ড পাবা, দেখলেই বোঝা যাবে দুইটা ওয়ার্ড হচ্ছে সেপারেটেড। বুঝতে পারছো ভাইয়া? বাকি যত নাম আছে সেইগুলাকে এরকম মাঝখানে স্পেস দিয়ে আলাদা করা যাবে না, বাকি সব হচ্ছে একটা মাত্র শব্দের নাম হবে, ঠিক আছে? ধরো টু মিথাইল প্রোপেন, এটারে লিখতে হবে যে এরকম টু মিথাইল, তোমার অনেক ইচ্ছা করবে এভাবে লেখার জন্য বাট তুমি এভাবে লিখতে পারবা না, এটাকে হচ্ছে এইভাবে লিখতে হবে, টু মিথাইল প্রোপেন। কাহিনী বোঝা গেল? জি ভাইয়া। ঠিক আছে, একটু নোট রাখো। এগুলা কিন্তু ওই যে বললাম মানে তোমার লিখতে ইচ্ছা করবে না, তোমার মনে হবে একটা স্পেস দিলে ভালো হয়, বা টিচার যদি একটু দুষ্ট কিসিমের হয় তাহলে হচ্ছে জিরো দিবে, জিরো, ডাবল জিরো। ঠিক আছে, আমার মনে হয় এই নিয়ম বলে বলে আসলে শেষ করা যাবে না, এনাফ নিয়ম বলা হয়েছে, বাকিগুলো এক্সাম্পল সলভ করতে গেলে টাইম টু টাইম হচ্ছে চলে আসবে। তো আসো সবাই মিলে আমরা এরকম একটা নাম প্রথমে স্যাম্পল বেসিসে সলভ করার চেষ্টা করি। এটার নাম বলতে পারাটা আসলে মূল সার্থকতা না, এটার মূল সার্থকতা হচ্ছে নিয়মগুলি ক্যাপচার করতে পারা, যে কোন কাজটা আমরা কিভাবে করতেছি, কেন করতেছি, প্রত্যেকটা জিনিস আইডেন্টিফাই করতে পারা। প্রথম কথা, এখানে অনেকগুলা রেডিকেল দেখা যাচ্ছে, ফার্স্ট কাজ হওয়া উচিত এখানে ফাংশনাল গ্রুপ কোনটা, হাইয়েস্ট প্রায়োরিটি কোনটা, এগুলাকে একটু বোঝার চেষ্টা করা। এই যে আমরা তিনটা গোল্লা দিলাম কার্বন চেইনের সাথে, এই তিনটা বলতে পারো রেডিকেল বা মূলক হচ্ছে কানেক্টেড, একটা হাইড্রোক্সিল, একটা ক্লোরো, একটা হচ্ছে COOH। তো আমাদেরকে ফার্স্ট কাজ করতে হবে স্টেপ ওয়ানে ফেরত যাইতে হবে, যে এখানে টপ প্রায়োরিটি কোনটা এটাকে খুঁজে বের করতে হবে। বলো তোমরা অ্যান্সার বলো এই লিস্ট থেকে। COOH, OH এবং কি দেখলাম একটা ক্লোরো, এই যে হ্যালো, এই তিনটার মধ্যে টপ প্রায়োরিটিতে কে আছে, হাইয়েস্ট প্রায়োরিটি? COOH। 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 তো দেখো ডিসিশন গুলা কিভাবে আসতেছে। প্রথমে আমরা এটাকে আইডেন্টিফাই করলাম এজ দ্য ফাংশনাল গ্রুপ অফ দ্য কম্পাউন্ড। তো অনেকগুলো রেডিকেল আছে, বাট এই বিক্রিয়াটা বা এই বস্তুটার নেচার কি হবে, স্বভাব চরিত্র কেমন হবে, কি বিক্রিয়া দিবে না দিবে, নাম কিভাবে হবে, সবকিছু বেসিক্যালি এইটার উপর ডিপেন্ড করবে। বাকিগুলা কিন্তু এখন পিছিয়ে চলে গেছে, এগুলা কিন্তু এখন সেকেন্ড বা লেস প্রায়োরিটি। মাথা হচ্ছে যৌগটার এখন COOH।
এখন ফাংশনাল গ্রুপ বা হাইয়েস্ট প্রায়োরিটি রেডিকেল ঠিক করার পর পর কিছু জিনিস মাথায় আসতে হবে, যে নিয়ম কানুনগুলো সব লেখা আছে, তোমরা মিলাই নিও। একটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি যেন কম নাম্বার পায়, এটা এনশিওর করতে হবে। দেখো ঠিকঠাক বলতেছি কিনা, এটা এনশিওর করতে হবে কম নাম্বার যেন পায়। সেকেন্ড হচ্ছে এইটা সাফিক্স হিসাবে বসবে, হাইয়েস্ট প্রায়োরিটি সবসময় সাফিক্স হিসাবে বসে, বাকি যারা আছে তারা এখন বসবে হচ্ছে প্রিফিক্স হিসাবে, এইটাও প্রিফিক্স, এইটাও প্রিফিক্স। তো এগুলো হচ্ছে প্রাইমারি জিনিসপত্র যেটা তুমি প্রথমে দেখে রাখতে পারো, ঠিক আছে। এরপরে স্টেপ টু তে ল্যান্ড করি। স্টেপ টু তে ছিল হচ্ছে লংগেস্ট কার্বন চেইন খুঁজে বের করা। তো এইখানে এটা খুব ইজি এক্সাম্পল, যেহেতু প্রথম এক্সাম্পল, এখানে বোধহয় জিগ জ্যাগ বা আঁকা বাঁকা করার আসলে তেমন কিছু নাই। তাসমিয়া তাহির আলম জিজ্ঞাসা করছো প্রায়োরিটি কিসের বেসিসে করা হয়, এটা আপু নেমিং এর প্রায়োরিটি, তো এখানে অন্য কোনো কিছু দেখে করা হয় না। আইইউপিএসসি যেটা করতে বলছে আমরা ওইটা করি আর কি, বুঝছো। মানে এখানে এমন না যে মানে রিয়াকশনের রেট বা কিছু একটা দেখে, মানে লজিক্যাল কেমিক্যাল কোন একটা কিছু দেখে আমরা করি, এরকম কিছু না। এই পুরো প্রসেসটা হচ্ছে আইইউপিএসসি ফিক্স করে দিছে, আমরা যেটা ফলো করে যাচ্ছি। তো বেসিস হচ্ছে আইইউপিএসসি, মানে এটা হচ্ছে সিম্পল অ্যান্সার। ঠিক আছে, স্টেপ টু তে আসি, লংগেস্ট কার্বন চেইন। তো বলো তো এইখানে যেটা বললাম লংগেস্ট কার্বন চেইন, তো আসলে অপশন খোলা নাই, এটাই হচ্ছে আমাদের লংগেস্ট কার্বন চেইন। তাহলে এই চেইনটা সিলেক্ট হয়ে গেল, অন্য কোনো অপশন খোলা নাই, তাহলে স্টেপ টু আমাদের কমপ্লিটেড। স্টেপ থ্রিতে কি আছে, নাম্বারিং করা। বলো তো নাম্বারিংটা কোন দিক থেকে হবে, 1 2 3 4 5, কার্বন গুলাকে শুধু নাম্বার দিব আর কি। তো এইটা নাম্বারিং এর রাইট ওয়ে হওয়া উচিত নাকি 1 2 3 4 হ্যাঁ, এক হবে, ওই পাশ থেকে হ্যাঁ, হবে। লালটা। হ্যাঁ মানে ফার্স্টটা হবে না সেকেন্ডটা, মানে কোনটা প্রথমে যেটা করলাম না লালটা, সেটা লালটা, যেটা করলাম, দ্বিতীয়। লালটা না? তো হ্যাঁ মানে এটা তাহলে মাথায় রাখতে হবে, সিডব্লিউএইচ এর কিন্তু কথা ছিল সবচেয়ে কম নাম্বার এটাকে দেওয়ার চেষ্টা করতে হবে। তো আসলে রেড কালারে যে নাম্বারিংটা করা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেক্ট নাম, মানে নাম্বারিং, প্রথম যেটা করা হয়েছে ওটা হচ্ছে ভুল। তো এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপাতত আমরা স্টেপ থ্রি আরেকটা স্টেপও কমপ্লিট করে ফেললাম। এবার হচ্ছে ওই যে মানে কি বলবো, মানে টেমপ্লেটটা, নামের মধ্যে তিনটা অংশ থাকবে, প্রিফিক্স, মেইন নেম, সাফিক্স। একটা একটা করে আসি। মেইন নেমটা 5 কার্বন ধরে হবে, এটা কিন্তু অলরেডি ডিসাইডেড, যেহেতু চেইনের হাইয়েস্ট কার্বন হচ্ছে 5টা। তার মানে ওই যে একটু আগে বললাম এই কম্পাউন্ডটাকে আমরা মানে কোন পিতামাতা থেকে আসছে বলে ধরে নিব, 5 কার্বনের অ্যালকেন পেন্টেন থেকে আসছে বলে আমরা ধরে নিব। তো তখন আমাদেরকে এইসব জিনিসপত্র জানতে হবে, যে যার হাইয়েস্ট প্রায়োরিটি মূলক হচ্ছে সিডব্লিউএইচ, তার জন্য আসলে আমাদের ওয়ে গুলা কি, রুল গুলা কি, দেখবা যে এরকম কিছু রুল আমরা তোমাকে শিখাই দিব। যে সিডব্লিউএইচ যদি আমার ফাংশনাল গ্রুপ হয় বা কার্যকরীমূলক হয়, তখন মাদারের নেম যদি হয় অ্যালকেন, এখান থেকে ইটাকে ডিসকার্ড করতে হয়, ইটাকে বাদ দিতে হয়, তার জায়গায় হচ্ছে ওইক অ্যাসিড এই শব্দটা হচ্ছে যোগ করতে হয়। তো পুরো নামটা হবে হচ্ছে অ্যালকানোইক অ্যাসিড। ওই যে একটা অংশ ছিল না মেইন নামের কাটা অংশ, এই হচ্ছে কই গেল, এই হচ্ছে মেইন নামের কাটা অংশ, এই যে অ্যালকেন থেকে ই ঝরে পড়লো, এটা হচ্ছে মেইন নামের কাটা অংশ। আর তারপরে কি যোগ করার কথা ছিল বলতো, সাফিক্স যোগ করার কথা ছিল। দেখে আসো সিডব্লিউএইচ মূলকের সাফিক্স নেম কি, তাহলেই বুঝে যাবা যে কি কেন লিখতেছি। এই যে সিডব্লিউএইচ হচ্ছে এইটা, দেখো এটা সাফিক্স নেম হচ্ছে ওআইসি, ওইক অ্যাসিড। তো আশা করি বুঝতে পারতেছো কি বলতেছি। এই যে আমরা হচ্ছে মেইন নামের এই লাস্টের অংশটুকু ম্যানেজ করার চেষ্টা করতেছি, এই পার্টটা যেহেতু সহজ। মূল নামের কাটা অংশ, মূল নামের কাটা অংশ মানে অ্যালকেন মাইনাস কি করতে হবে সেই নিয়মটা জানা। এসিডের ক্ষেত্রে নিয়ম হচ্ছে অ্যালকেন থেকে শুধু ইটাকে মুছে দাও, লাস্টে যে ইটা আছে তার জায়গায় কি অ্যাড করব, ওইক অ্যাসিড অ্যাড করব। তো মূল নামের কাটা অংশ প্লাস সাফিক্স যদি বলি, এটা হচ্ছে অ্যালকানোইক অ্যাসিড, এইভাবে হচ্ছে আসবে। এখন হ্যাঁ, আমরা চেইন সকল কত, অ্যাসিডের জন্যই। হ্যাঁ সকল এসিডের জন্য। যদি এটা আবার বলতেছি, যত যৌগের সিডব্লিউএইচ হচ্ছে ফাংশনাল গ্রুপ, সিডব্লিউএইচ ফাংশনাল গ্রুপ কাদের হয়, কার্বক্সিলিক অ্যাসিড গোষ্ঠীটার। তো যত কার্বক্সিলিক অ্যাসিড দুনিয়াতে আছে সবাই এই চেহারাটা ফলো করবে নামের লাস্টে অ্যালকেন, সেখান থেকে ই ঝরে পড়বে, তার জায়গায় ওইক অ্যাসিড বসবে। ঠিক আছে, তাহলে এখানে তো আমরা জেনারেলি বললাম অ্যালকেন, বলতো 5 কার্বনের জন্য চেঞ্জটা কোথায় কোথায় হবে, এই নামটা হওয়ার কথা ছিল পেন্টেন, এখান থেকে ই ঝরে পড়লো, তার জায়গায় ওইক অ্যাসিড যুক্ত হইলো। তো লাস্টের অংশটুকু কি হবে এটা আমরা মোটামুটি শিওর হয়ে গেলাম, এটা হচ্ছে পেন্টানোইক অ্যাসিড, এইভাবে হচ্ছে হবে। এখন আসি
যে আমাদের নামের তাহলে আমি কি একটু দ্রুত বলতেছি না ফলো করতে পারতেছো? মূল নামের কাটা অংশ এবং সাফিক্স এতটুকু অংশ কিন্তু মোটামুটি হয়ে গেল, বোঝা যাচ্ছে যে কি হবে। এখন প্রিফিক্স পার্টটুকু কিভাবে নিব সেটা একটু দেখি। প্রিফিক্সের মধ্যে আমাদের ওএইচ নামে একটা মূলক আছে, সিএল নামে একটা মূলক আছে। এগুলা যেহেতু প্রিফিক্স, তাহলে এই দুইটা মূলকের আমাদের প্রিফিক্স নাম ম্যানেজ করতে হবে। দেখো যে প্রিফিক্স নাম তোমাদের মুখস্থ আছে কিনা, এটা কিন্তু মুখস্থ থাকা লাগবে। ওএইচ, সরি, সিএল হচ্ছে এই জায়গা থেকে আসে, হ্যালো। তো ক্লোরিন থাকলে এটা নাম হবে হচ্ছে ক্লোরো, তার মানে ক্লোরো হচ্ছে এটার প্রিফিক্স নাম, এটা জানি, মানে আমরা এখান থেকে জানলাম। ওএইচ হচ্ছে কোথায়? ওএইচ হচ্ছে এইখানে। ওএইচ এর কিন্তু তুমি সাফিক্স নাম নিবা না, তোমার দরকার প্রিফিক্স নাম। তো দেখো ওএইচ এর প্রিফিক্স নাম হচ্ছে হাইড্রক্সি। তাহলে তুমি যদি এই সকল ইনফরমেশনকে এখন এনে এক জায়গায় নাও, তাহলে হোপফুলি তোমার নামটা চলে আসবে। তাহলে এইটার প্রিফিক্স নাম হাইড্রক্সি, এইটার প্রিফিক্স নাম হচ্ছে ক্লোরো, আর কিছু দরকার নাই। এটার সাফিক্স নাম এবং মূল মানে কর্তৃত অংশ অলরেডি ডিসাইডেড, এটা হবে হচ্ছে পেন্টানোয়িক অ্যাসিড। তো এই সবগুলা জিনিসকে এখন একসাথে নিয়ে আসবো কিভাবে, সেটা হচ্ছে শুধু যদি আমি বলি হাইড্রক্সি ক্লোরো পেন্টানোয়িক অ্যাসিড, প্রবলেম হচ্ছে কেউ বুঝতে পারবে না হাইড্রক্সিটা কোন কার্বনে, ক্লোরোটা কোন কার্বনে। এই কারণে আমাদেরকে কোঅর্ডিনেট বা স্থানাঙ্কটা বলে দিতে হবে। আবার বলো হাইড্রক্সিড আর ক্লোরোর মধ্যে কোনটাকে আগে লিখবো দুইটা প্রিফিক্সের মধ্যে? হাইড্রোক্সি। হাইড্রক্সি আর ক্লোরোর মধ্যে হাইড্রক্সিকে আগে লিখবো? বেশ, ক্লোরোটা আগে লিখবো। ক্লোরোটা লিখবো। হ্যাঁ, এগুলো বলতে ভুল করলে সবাইকে ওই যে হোমওয়ার্ক দেওয়া হবে, এবিসিডি 3 বার করে লিখে প্র্যাকটিস করবা, ঠিক আছে? হাইড্রক্সি আর ক্লোরোর মধ্যে ক্লোরো কিন্তু আগে আসে সি দিয়ে। তো 3 নাম্বার কার্বনে এখানে একটা ক্লোরো থাকবে, CHLORO। 4 নাম্বার কার্বনে একটা হাইড্রক্সি থাকবে। এগুলো কিন্তু সব প্রিফিক্স লিখতেছি, ঠিক আছে? 3 নাম্বার কার্বনে ক্লোরো, 4 নাম্বার কার্বনে হাইড্রক্সি, প্রিফিক্স লেখা শেষ। দেন হচ্ছে আমার মেইন নামের কর্তৃত অংশ, এই যে পেন্টেন, তার সাথে হচ্ছে সাফিক্স নাম ওইক অ্যাসিড। বলা শেষ হয় নাই, এখনই কোনো কিছু বলা স্টার্ট করো না, সবাই চুপচাপ থাকো। এই হচ্ছে নামের মূল অংশটা, এইভাবে হচ্ছে নামটা গঠিত হবে। এখন কিছু ছোটখাটো বেসিক আছে যেগুলো আসলে উল্লেখ করার কিছু না, এটা তুমি মানে প্র্যাকটিস করতে করতে শিখে যাবা। এটা হচ্ছে একটু ছোট্ট একটা টিপস এর মতো লিখে রাখো, যে নাম্বার এবং লেটার ঠিক আছে, নাম্বার থেকে লেটার, লেটার থেকে নাম্বার, প্রতিবার সুইচ করবা। সুইচ করা মানে একটা থেকে যখন আরেকটায় যাবা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। প্রতিবার তোমাকে ড্যাশ বা হাইফেন যেটাই বলো এইটা দিয়ে হচ্ছে যাইতে হবে। তো দেখো 3 লিখছো, তারপরে তোমার একটা লেটার আসছে, তাহলে এখানে কি দিতে হবে? একটা ড্যাশ দিতে হবে বা হাইফেন দিতে হবে। আবার লেটারের পরে নাম্বার আসতেছে, হাইফেন দিতে হবে। নাম্বারের পর আবার লেটার আসতেছে, হাইফেন দিতে হবে। তো 3 ক্লোরো 4 হাইড্রক্সি পেন্টানোয়িক অ্যাসিড, এই যে এইখানে ধরো ঘাপলা, এতটুকু বললেই হয়। কোন কোন বইতে বলা আছে পেন্টানোয়িক অ্যাসিড 1 নাম্বার কার্বনে, তো এখানে আবার একটা 1 লিখতে বলা আছে। বাট এগুলো অপশনাল, এগুলো মিস করলে কেউ তোমার ধরবে না, ঠিক আছে? বাট বেসিকটা যদি বলি, দেখো সবাই এই পার্টটা বুঝছো কিনা। এই যৌগটার আইইউপিএসসি স্ট্যান্ডার্ড নেম হচ্ছে 3 ক্লোরো 4 হাইড্রক্সি পেন্টানোয়িক অ্যাসিড। সবাই একটু ঠান্ডা মাথায় দেখো, মানে যেটা বললাম এই এক্সাম্পল সলভ করা তো কোনো বিষয় না, মানে নিয়মগুলো বুঝতে পারা হচ্ছে বিষয়। নিয়মগুলো বোঝা যাচ্ছে কিনা, আর প্রশ্ন থাকলে কথা বলো। হ্যাঁ নাফি বলো। ভাই এই যে এইমাত্র যে বললেন লাস্টে পেন্টানোয়িক অ্যাসিড 1, হুম। তো ভাই এই ওয়ানটা কি পেন্টানোয়িক অ্যাসিডের আগে লেখা যাবে না, যে 1 পেন্টানোয়িক অ্যাসিড হ্যাঁ 3 হ্যাঁ, লেখা যাবে। ওই যে ক্লোরোফ্লোরো? ওইটা হচ্ছে আইইউপিএস এর ওল্ড রুল আর কি, পেন্টানোয়িক অ্যাসিড 1 পেন্টানোয়িক অ্যাসিড, পেন্টেন 1 উইক অ্যাসিড, অনেকভাবে লেখা যায়। তো যেটা যেহেতু আননেসেসারি ওটা আমরা লিখলামই না আর কি। জি ভাই। ঠিক আছে, ওইটা আমরা যখন আরো এক্সাম্পল দেখবো আস্তে আস্তে বুঝে যাবো আর কি, ওটা নিয়ে সমস্যা নাই। আপাতত সবাই এই নামটা একটু ভালো করে দেখো, এবং শুধু নামটা দেখে তোমার কাছে ইজি মনে হবে। তো আবার মনে করাই দিচ্ছি, এক্সাম্পল সলভ করাটা এখানে আসলে মূল উদ্দেশ্য ছিল না। মূল উদ্দেশ্য ছিল একটা কম্পাউন্ড পেলে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করে করে জিনিসপত্রগুলোকে কালেক্ট করতে হবে। তো এটা সবার কাছে ওকে হইলো কিনা একটু চিন্তা করে দেখো। কষ্ট করে আবার একটু দেখাবেন, মানে আবার বলতে অন্য একটা এক্সাম্পল বা এটাই হ্যাঁ হ্যাঁ, আরো এক্সাম্পল একদম আসতেছে। ক্লিয়ার না।
আবার আরো এক্সাম্পল আসতেছে, বাট এইটা হচ্ছে সবাই দেখো, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো যে এটা এখানে কেন লিখলাম, ওইটা এখানে কেন লিখলাম, এরকম যদি কোনো প্রশ্ন থাকে আগে। এইটা একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল আর কি, এখানে বেশিরভাগ নিয়মই কাজে লাগছে, অন্য সবগুলাতে হয়তো সব নিয়ম কাজে লাগবে না। তো এটা নিয়ে কারো কোনো তাহলে একটু ক্লেশ। সামারি করবেন। সামারি বলতে তুমি কোশ্চেন করো কোন জায়গাটা বুঝো নাই, মানে তুমি নিজেরে প্রশ্ন করো যে 3 ক্লোরো এই জায়গায় কেন, 4 হাইড্রোক্সি এই জায়গায় কেন, মাঝখানে কোনো স্পেস নাই কেন, এই জায়গাটা পেন্টানোইক অ্যাসিড এইভাবে লেখা কেন। তুমি নিজে প্রত্যেকটা জিনিস নিজের কোশ্চেন করে করে দেখো সবগুলা অ্যান্সার তোমার কাছে আছে কিনা। যেটার অ্যান্সার মনে করো যে তোমার কাছে নাই, সেটা জিজ্ঞাসা করো, আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। মানে পুরো জিনিসটা তো ধরো শুরু থেকে আরেকবার বলার কোনো মানে নাই আর কি। বা স্টেপ গুলি ফলো করো, স্টেপ 1 লংগেস্ট কার্বন চেইন, সেটা খুঁজে বের করা তুমি বুঝছো কিনা। স্টেপ 2 তে নাম্বারিং, সেটা তুমি বুঝছো কিনা। একটা একটা করে স্টেপে আগাও, তাড়াহুড়া নাই, টাইম নাও, 2 মিনিট 3 মিনিট 4 মিনিট যা লাগে, সবাই টাইম নাও ঠান্ডা মাথায়। তো এটা এখন সবার কাজ, সবাই এটা ভালো করে বিশ্লেষণ করো নিজের মতো করে। প্রশ্ন থাকলে প্রশ্ন করবা, কোনো সমস্যা নাই, আমরা মানে কোনো ধরনের বিরক্তি প্রকাশ না করে তোমাদের ক্যান্সার দিব। বাট তার আগে নিজে একটু আগে প্রথমে প্রশ্ন করো আর কি, ঠিক আছে? আর যারা বুঝতে পারবা তারা আমাকে ওকে টোকে কিছু একটা বলে চ্যাট বক্স কমেন্ট বক্সে পাঠাও, তো তোমাকে আমি 2 মিনিট 2-3 মিনিট টাইম দিচ্ছি এটা বোঝার জন্য। কারণ প্রথমে যে আইস ব্রেকিং দরকার, তো মানে একটা এক্সাম্পল যদি ভালো করে না বুঝো তাহলে পরের গুলা কিন্তু আসলে মানে ডিফিকাল্ট হইতেই থাকবে আর কি, মানে বেসিক জিনিসই মিস করতে থাকবা। তো এই নামটা যেন সবাই ভালো করে বুঝো, সেটার ব্যবস্থা করো, আমরা আরো এক্সাম্পল নিচ্ছি, সমস্যা নেই। ভাইয়া ক্লোরো আর হাইড্রোক্সির ব্যাপারটা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা ঠিক আছে, মানে আগে দেখো সবগুলা প্রশ্ন একবারেই নেই, ঠিক আছে? প্রশ্নগুলা জমা করতে থাকো, একবারে শুনি একবারেই উত্তর দিই। এটা হচ্ছে কামিং আপ নেক্সট, এটা আমরা নেক্সট দেখবো। বাট তার আগে এখনো সময় আছে, ঠান্ডা মাথায় আস্তে ধীরে দেখো, এবং যত কিছু মাথায় আসে জিজ্ঞাসা করো, আমরা আগে এইটা ক্লিয়ার করে নিই, তারপর আমরা অন্যগুলো দেখবো। হ্যাঁ ভাইয়া, ওই যে কে যেন প্রশ্ন করতেছে আমি খেয়াল করি না, একটু কষ্ট করে আরেকবার বলো এখন। ওই ক্লোরো আর হাইড্রোক্সি কিভাবে আসছে সেটা বুঝতে যাচ্ছো? জি ভাই ওইটাই। আচ্ছা, আরো স্পেসিফিক প্রশ্ন করলে ভাল লাগতো, যে মানে ক্লোরো হাইড্রোক্সি নিয়ে কি জানতে চাও, ধরো 3 ক্লোরো কেন হইলো, নাকি জি ক্লোরোটা ভাই আগে ক্লোরো কেন আগে বসলো। কেন হলো আর হাইড্রোক্সিটা পরে আচ্ছা কেন? ঠিক আছে, এটা আমরা মুখে না বলে আমরা তোমাকে নিয়ম অনুযায়ী দেখাই। দেখো এই যে স্টার মার্ক, এখানে কি লেখা আছে, মাল্টিপল প্রিফিক্স যদি থাকে, তার মানে তোমার কাছে যদি একাধিক প্রিফিক্স থাকে, তাহলে অ্যালফাবেটিক অর্ডারে এই প্রিফিক্স গুলাকে হচ্ছে বসাইতে হবে। অ্যালফাবেটিক অর্ডার মানে নাম কোন বর্ণ দিয়ে শুরু হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে তোমার আগে পরে করে বসবে। তো প্রথম কথা, তোমার কাছে মাল্টিপল প্রিফিক্স আছে, এই যে OH এবং Cl, মানে মোর দেন ওয়ান মানে তো মাল্টিপল, একাধিক। তো তোমার কাছে এখন একাধিক প্রিফিক্স আছে, তোমাকে এগুলোকে প্রিফিক্সে লিখতে হবে, বাট আগে কোনটা পরে কোনটা এটা কি দিয়ে ডিসাইড হবে, অ্যালফাবেটিক অর্ডার। ক্লোরো শুরু হয় সি দিয়ে, হাইড্রোক্সি শুরু হয় এইচ দিয়ে। তো সি তো অ্যালফাবেটে আগে আসে এই লেটারটা, এই কারণে ক্লোরোটা আগে বসছে, হাইড্রোক্সিটা হচ্ছে পরে বসছে। রাজু কি বুঝছো? জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে। এবং এটা কিন্তু বাংলা টাংলা দেখলে হবে না, ইংলিশই দেখতে হবে, ঠিক আছে? ওইখানে আবার অনেকে প্যাচপুচ লাগায় ফেলে যে হ আগে আসছে নাকি ক আগে আসছে, যদিও মিলে যায় এখানে, বাট এটা ইংলিশ লেটার দেখতে হবে। রাহাতের কি অবস্থা, আসো বেঁচে নাকি পড়ে টরে গেছো? জি ভাইয়া। ঠিক আছে, তুমি কি কিছু হ্যাঁ, বলো কাটা কি? অংশের এটা আরেকবার একটু জাস্ট। আচ্ছা, আগে বলে রাখি কাটা অংশের ব্যাপারটা কিন্তু কমন না। এসিডের জন্য একরকম, অ্যালকিনের জন্য একরকম, অ্যালকোহলের জন্য একরকম, এক একটার এক এক রকম। আমরা যখন দেখলাম যে এখানে COOH আছে, তখন আমরা তোমাকে এই নিয়মটা হচ্ছে বলে দিলাম। এই নিয়মটা শুধু কার্বক্সিলিক অ্যাসিডের জন্য সত্য, ঠিক আছে? এটা শুধু
আমরা যাই হোক যদি মানে এখানে অ্যালকেন থেকে ধরতে মানে ধরা লাগছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো তোমাদেরকে আগেই বললাম যে যখন আমরা লংগেস্ট কার্বন চেইনটা খুঁজে বের করব, এই লংগেস্ট চেইনটার দৈর্ঘ্যটা বের করার উদ্দেশ্যই হচ্ছে এটা মাথার মধ্যে আনা যে এদের পিতামাতা হচ্ছে এত কার্বনের অ্যালকেন, এইখান থেকে আসলে যৌগটা আসছে। তো তোমার এই 5 কার্বন যখনই তুমি পাইছো, তার মানে তোমার মাদার, এই পুরো যৌগের মাদার হচ্ছে 5 কার্বনের অ্যালকেনটা, পেন্টেন। এখন কথা হচ্ছে পেন্টেন তো আর লিখতে পারবো না, এটা তো আর অ্যালকেন না, এটা তো অ্যাসিড। তো পেন্টেন থেকে আমি অ্যাসিড পর্যন্ত আসবো কিভাবে, সেই নিয়মটা হচ্ছে এটা। এই যে মূল নামের কাটা অংশ মানে হচ্ছে অ্যালকেন থেকে আগে ইটা বাদ দিতে হবে, তার সাথে হচ্ছে সাফিক্স নামটা যোগ করতে হবে। এইভাবে হচ্ছে যে অ্যালকানোয়িক অ্যাসিড, বা তার থেকে যদি বলি পেন্টানোয়িক অ্যাসিড, এই অংশটা এইভাবে তৈরি হয়। জি ভাইয়া, okay. ঠিক আছে, দেখো বাকিরাও দেখো। আর বাকিরা যদি বুঝে থাকো আমাকে একটু জানাও, ওকে টোকে যেটা বললাম আর কি, কিছু একটা লিখে জানাও, যেন লিস্ট আমরা বুঝতে পারি যে তোমরা ফলো করতে পারতেছো। প্রথম দিকে মূল চ্যালেঞ্জ হচ্ছে এগুলো খুবই এন্টারটেইনিং মনে হয়। এট দ্য মিন টাইম এগুলি ধরো এত নিয়ম মাথায় রাখতে মুশকিল, এটা ঠিক থাকলে ওইটা ভুল হয়ে যায়, ওইটা ঠিক থাকলে এটা ভুল হয়ে যায়, এই ধরনের একটা ঝামেলা ক্রিয়েট হয়। তো এগুলা নিয়ে বিশেষ প্যারা খাওয়ার কিছু নাই, 2-4 দিন প্র্যাকটিস করলে এগুলো আলটিমেটলি সবাই এগুলা খুব মানে এক্সপার্ট হয়ে যায় আর কি। আর আমরা তো তোমাকে ধরো বলতেছি অনেক বেশি বেশি রুল, যখন তুমি বইপত্র সলভ করতে যাবা এইটা মানে এত রুল আসলে লাগবে না, তুমি দেখবা যে ছোটখাটো কিছু রুল দিয়ে হয়ে যাচ্ছে। আমরা বলার সময় তো তোমাকে কম রুল বলতেছি না, মানে মোটামুটি যা লাগবে সব বলে দিচ্ছে আর কি। ঠিক আছে, লাস্ট 1 মিনিট টাইম দিচ্ছি, যে মানে এইটা নিয়ে জাস্ট এই নামের কোন অংশ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা। মানে আমি কিন্তু পরে তোমাদের ধরবো, যদি এইখানে ছিল এমন কোন নিয়ম যদি পরে বলতে ভুল করো তাইলে কিন্তু ঝামেলা আছে। মানে নতুন নিয়ম বলতে ভুল করো সমস্যা নাই, বাট এই নামটার পিছনে কিন্তু আমরা অনেক শ্রম দিচ্ছি, তো এটা একটু বোঝার চেষ্টা করো যে কোনটা কেন হচ্ছে। মানে আমরা এই প্রশ্নটা তোমার করব, যদি অন্য নামে কোনো একটা অংশ বুঝো নাই বাট সেই অংশটা এখানে ছিল, তখন কিন্তু আমরা প্রশ্ন করব যে এই নামে তো এই জায়গাটা ছিল, এটা তুমি কিভাবে বুঝছিলা। আর এটা যদি তুমি এগ্রি করো তাহলে ওইখানে কেন তোমার ডিসএগ্রিমেন্ট। আর সাফিক্স কি, প্রিফিক্স কি, কাটা অংশ কি, এগুলা তো মনে হয় কিছুটা আইডিয়া করতে পারছো নাম দেখে দেখে। ঠিক আছে, আমার মনে হয় এটার পিছনে বসে থেকে আচ্ছা লাভ ভাই, নেই। আরেকটা জিনিস হ্যাঁ হ্যাঁ, বলো। প্রায়োরিটি জিনিসটার মানে হচ্ছে যে ওই জিনিসটা ধরে কাজ শুরু করব, এটাই না? হ্যাঁ, ওকে। একদম হাইয়েস্ট প্রায়োরিটি মানে এইটা হচ্ছে অ্যাকচুয়াল কার্যকরী মূলক, এইটাই আসলে এই পুরো বস্তুটাকে ডিফাইন করে, পুরো বস্তুটা আসলে এই ব্যাচটা ধারণ করছে। মানে একটা জিনিস তো বুঝছো, তোমার বডিতে ধরো 3-4 রকমের ব্যাচ, ধরো তুমি মানে 3-4 রকম অর্গানাইজেশনের সদস্য, 3-4 রকমের ব্যাচ তোমার আছে। এখন একটা মানুষ তোমার গুরুত্ব দিবে ধরো কিসের ভিত্তিতে, তুমি একেবারে অত্যন্ত উঁচু কোনো একটা অর্গানাইজেশনের ব্যাচ মানে আছে তোমার, তো তো ওই ব্যাচই তো সবার চোখে পড়বে, ছোটগুলা তো আর কেউ গুরুত্ব দিবে না। বুঝো নাই ব্যাপারটা, এটা হচ্ছে অনেকটা ওইরকম, যে জি সে ভাই। নানান রকমের ব্যাজ নিয়ে ঘুরতেছে, বাট টপ প্রায়োরিটি ব্যাজই আসলে তার অ্যাকচুয়াল পরিচয় নির্ধারণ করে কি হবে। আরো ওকে ভাই। উইয়ার্ড ওয়েতে বললে, ওই যে মানুষের নামের যেমন লাস্টে খান চৌধুরীটার জিনিসপত্র থাকে না, যেটা তার ওই যে বংশ ডিসাইড করে যে তার আসলে অরিজিন কোন জায়গা থেকে হয়েছে, সে কি জমিদার নাকি সে হচ্ছে কি, মানে ওই রকম একটা ব্যাপার। তো নামের সাফিক্সে হচ্ছে সবসময় একেবারে হাইয়েস্ট প্রায়োরিটির অংশটা বসে, এটা দেখে আসলে তার মানে কি বলবো হিস্ট্রি বোঝা যায়, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বোঝা যায় আর কি, কোন ফ্যামিলির মেম্বার। ঠিক আছে, আরো এক্সাম্পল সলভ করতে করতে হয়তো বাকিটা ক্লিয়ার হবে। এখন সবাই ঠান্ডা মাথায় এই যৌগটা একটু চিন্তা করো, এটা নিয়ে কিভাবে কাজ করা যেতে পারে স্টেপ বাই স্টেপ। ভালো বুদ্ধি দিব, একদম হুবহু আগেরটার মতো করে কাজ করো। মেইন চেইনটাকে খুঁজে বের করো, লংগেস্ট কার্বন চেইন কোনটা। দেন লংগেস্ট কার্বন চেইনটাকে একটা দাগ দিয়ে রাখো পেন্সিল টেন্সিল দিয়ে, যে এটা হচ্ছে লংগেস্ট কার্বন চেইন। চেইনের বাইরে যেমন আগেরটাতে তোমাদেরকে দেখাই, এই যে দেখো মেইন চেইনটাকে দাগ দেওয়ার পরে বাইরে গুলাকে কিন্তু গোল গোল করে দিছে, মনে হচ্ছে শাখা প্রশাখার সাথে বিভিন্ন ফুল ফল লতা পাতা ঝুলতেছে, মানে এগুলা কিন্তু এক্সট্রা জিনিসপত্র গুলা। তো ওইরকম একটা কাজ করো, মেইন চেইনটাকে দাগ দিয়ে বাকিগুলাকে গোল্লা গোল্লা করে দাও দরকার হলে প্রত্যেকটা অংশ। আর বাসায় হচ্ছে মানে এসএসসির জিনিস, বাট বাসায় এগুলা প্র্যাকটিস করলে ভালো কাজে আসবে। সে বিভিন্ন রকম অ্যালকাইল মূলক, অ্যাটলিস্ট প্রথম 3-4টা অ্যালকাইল মূলক একটু দেখে রাখা ভালো। মিথাইল CH3, ইথাইল C2H5 বা CH2CH3, প্রোপাইল C3H7। তো এই মূলক গুলাকে দেখে দেখে যেন চিনতে পারো কোনটা মিথাইল কোনটা ইথাইল কোনটা প্রোপাইল, তাতে ধরো ব্রেন শার্প হবে আর কি, তাড়াতাড়ি নাম টাম ধরতে পারবা কি হচ্ছে না হচ্ছে। যেমন
আচ্ছা মানে যেমন তেমন না, মানে পারলে যদি একবারে পারো পুরোটা করে টোরে আমাকে নামটা আমি বলো কি হবে না হবে, বা স্টেপ বাই স্টেপ বলো। মুখে কেউই কিছু বলার দরকার নাই, আমাকে চ্যাট বক্সে অ্যান্সার পাঠায়ো। আর চ্যাট বক্সে মোটামুটি জনগণ সবার কাছে অ্যান্সার না পাঠায়, খালি আমার কাছেই পাঠাইতে পারো। তাহলে ধরো বিব্রত হওয়ার হাত থেকে বেঁচে যাবে আর কি, যদি কেউ ফিল করো যে ভুলভাল অ্যান্সার হইতে পারে। তো এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে লংগেস্ট কার্বন চেইনটা কত কার্বনে, এটা একটু বের করে দেখো তো, বলা যায় কিনা। নাজমুল হুদা রাজু হচ্ছে অ্যান্সার দিয়েছো। বাকিদের কি অবস্থা দেখো চিন্তা করে আবার, মানে অনেকগুলা কাজ একসাথে করতে পারো, এখানে রেডিকেল গুলো তো দেখাই যাচ্ছে। তো এটার ফাংশনাল গ্রুপ কি হবে, বা কোন গ্রুপ থেকে আসে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, অনেক কিছু তুমি চেক করে ফেলতে পারো। চেক করো, দেখো কি অবস্থা। লাবিব আর রাজু হচ্ছে আমাকে লংগেস্ট চেনে অ্যান্সার পাঠাইছো, দুজনেটাই ঠিক আছে। তো তোমরা নেক্সট স্টেপ গুলি ফলো করার ট্রাই করো যতটুকু পারা যায়। আচ্ছা ভাই, গ্রুপ ওয়ানে এক্স লেখা ছিল, ওই এক্সটা দ্বারা কি বোঝায়? হ্যালোজেন, হ্যালোজেন, হ্যালো লেখা আছে তো ওখানে। ক্লোরো, ফ্লোরো, ব্রোমো, আয়োডো। তাসমিয়া আলম হচ্ছে অ্যান্সার দিছো আপু, মানে নাইস ট্রাই, কাছাকাছি হয়েছে, একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, দেখো তোমাদের কি অবস্থা জানি না, আমরা কি হেল্প করবো একটু তোমাদেরকে। ফার্স্ট হচ্ছে এখানে দেখো সব সিঙ্গেল বন্ডেড, তো প্রথমে আইডিয়া করতে পারা উচিত এটা হচ্ছে অ্যালকেন, এবং তুমি দেখবা গ্রুপ বি বা গ্রুপ সি থেকে কেউ নাই, সব হচ্ছে গ্রুপ এ এর ওই যে ছোটখাটো মেম্বার গুলাই ঘোরাঘুরি করতেছে এখানে। ঠিক আছে, তো প্রথমে এটার ফাংশনাল গ্রুপের ব্যাপারে আইডিয়া পাওয়া যায়। এখানে তুমি ক্লোরো, এই যে নাইট্রো যাই বলো, তুমি দেখবে এদের কিন্তু কোনো সাফিক্স নেম নাই, তোমাদেরকে আবার দেখাই নিয়ে আসি। মানে মেইন নাম হওয়ার জন্য তো সাফিক্সে যে বসতে হয়, দেখবা যে এগুলা কোনো সাফিক্স নেমই নাই, এগুলা সব হচ্ছে প্রিফিক্স, মানে সব ছোটখাটো মূলক। এরা হচ্ছে এলকেন থেকে আসছে, মানে এদের আর তুমি না মূল নামের কর্তৃত্ব অংশ টংশ লাগবে না, কারণ কোনো সাফিক্স তো বসাতে পারবে না এদের। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তোমরা নাম টাম বলতেছো অনেকে, আমরা তোমাদেরকে একটু হেল্প করি। তাহলে ফার্স্ট স্টেপে আসি। লংগেস্ট কার্বন চেইন, আমার মনে হয় যে সোজা যেটা দেখা যাচ্ছে এটার বাইরে আসলে যাবে না, তাই না? এটাই তো আসছে তোমাদের। 1 2 3 4 5 6 7, একটু জিগজ্যাগ করে নেওয়া যায় তো, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমার মনে হয় তোমরা বেশিরভাগই সোজাটাকে ধরছো, আমরা ইচ্ছা করে একটু বাঁকাটাকেই ধরি, এই যে এইটাকে নিই। ঠিক হ্যাঁ আছে, এইটা। হ্যাঁ বলো। ভাই, দুইটা কোশ্চেন। একটা হচ্ছে যে লংগেস্ট হিসাব করার সময় কি কোনো ওই যে প্রায়োরিটির কোনো ব্যাপার দরকার নেই নাকি? না, তোর তো কার্বন চেইন, ও ওটার আচ্ছা, জন্য। আরেকটা হচ্ছে যে ভাই, হ্যাঁ, আরেকটা হচ্ছে যে জিগজ্যাগ যে বললেন, জিগজ্যাগ নিলে তো ওই যে নিচে আবার আছে মিথান CH3, আর উপরেও আছে, ওই দিক দিয়ে নেওয়া যাবে না?
হ্যাঁ, তাহলে নেওয়া তো তো আরো কার্বন যাবে, বাড়তেছে। কথা হচ্ছে লংগেস্ট যদি হয় তাহলে তো ওগুলাও নিব। তুমি দেখো এই জিগজ্যাগ করাতে 7টা আসছে, বাট যদি আমরা অন্যটা নেই আমি কি আসলে 7টা বা 7-এর বেশি পাবো কিনা সেটাই না কোশ্চেন। মানে শুধু জিগজ্যাগ না তো আমার টার্গেট না, টার্গেট হচ্ছে বেশি কার্বন কভার করা। তো তুমি ধরো এইভাবে ঠিক করলা, এই যে এরকম নিলা, ঠিক আছে, এরকম কিছু একটা তোমরা মিন করছো, 1 2 3 4 5 6, এটা তো অ্যান্সার হিসেবে আসবে না তো তোমার। না ভাই ওইটা না, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি আগেরটা যেমনি নিয়েছিলেন ওইভাবেই থাকতো, শুধু ওই উপরের অংশটা এবং নিচের অংশটা সহ নিয়ে মানে আর কি কাজটা হতো, ওটা হবে না? ওইটা হবে কিনা এটাও বলা আছে তোমাদেরকে, দেখো এইটার মধ্যে যদি পরে ফিট করতে পারো তাইলে হবে, নাইলে হবে না। ওই যে স্টার্টিং থাকবে, এন্ডিং থাকবে এবং কন্টিনিউয়াস হইতে হবে এক সিরিয়াল। এই যে মানে স্টার্টিং ওইখান এন্ডিং। থেকে কোনো শাখা প্রশাখা বের হলে ওটা বাদ দিয়ে দিব? বা এই তুমি আমাকে বলে বুঝাও কিভাবে বলতেছো, মানে এইভাবে নিব, এইভাবে ধরো আসবো, তারপর কি করব হ্যাঁ, আবার এইরকম। উপরে উঠবে, হ্যাঁ, মানে তারপরে উপর থেকে কভার তো তুমি করবে। একটা এন্ডিং এ তো চলে আসছো, আবার কি তুমি ঘুরে নিচের দিকে নামবা নাকি? ওই সুযোগ তো নাই। না, এন্ডিংটা একদম লাস্টে করলাম, এবার এই এই নিচেরটা আবার নিচ দিয়ে গিয়ে ওভাবে হচ্ছে, হবে না? না না না, মানে ওইটাই বলতেছি, তুমি একদিক থেকে শুরু করে যে কোনো একটা শেষের দিকে তো যাইতে হবে, মাঝখানে এসে তুমি আবার লাইনের শ্বাস প্রশ্বাস বাড়াইতে পারবা না। মানে ভাই একমুখী প্রবাহ, কোনো দ্বিমুখী হ্যাঁ প্রবাহ হবে হ্যাঁ, না। মানে এইখানে এসে তুমি এই যেরকম উপরে নিচে দুই দিকে টান দিবা এই সুযোগ নাই, তাহলে জিনিসটা কি অদ্ভুত হয়ে যাবে না? মানে তুমি এটা তো তো এক, এটাই বলতে কন্টিনিউয়াস চাচ্ছিলাম। হইলো না। ঠিক আছে, জায়গাটা করা যাবে না রাত, মানে ওইটা জানতে চাচ্ছিলা করা যাবে নাকি যাবে না, তো এটা করা যাবে জি না। ভাই, মানে শাখা প্রশাখা বাদ দিয়ে দিতে হবে একদিকে যাওয়ার সঠিক, সময়। ওই যে ওকে। কন্টিনিউয়াস হইতে হবে আর কি। তুমি যেটা করছো এটা দেখতে কন্টিনিউয়াস হবে, বাট তুমি যখন করবা কাজটা তখন দেখবা যে একই লাইনের উপর দিয়ে তোমাকে আসলে, মানে ওইভাবে বলতে পারি একই লাইনের উপর দিয়ে তুমি ইয়ে করতে পারবে না, মাল্টিপল টাইম দাগ দিতে পারবা না আর কি। যাক, আমরা যেটাকে জটিল না করি, মানে মূল কাহিনী বুঝতে পারলেই হলো। তো আমরা যেটা কি করব বলতো, আমরা লংগেস্ট কার্বন চেইন নেওয়ার কথা। তো আমরা ঝামেলায় না জড়ায়, তোমরা যেভাবে দেখলে সুবিধা হবে সেভাবেই দিচ্ছি। এটা হচ্ছে আমাদের লংগেস্ট কার্বন চেইন। পরামর্শ ছিল এই চেইনটা আঁকার পর পর বাকি যেগুলো ওই যে ফুল ফল আছে সেগুলাকে একটু গোল্লা গোল্লা করে দেওয়া। এইগুলা হচ্ছে আমাদের ফুল ফল। দেখো কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে এখন সাথে সাথেই বলে ফেলো, আমরা তাহলে সাথে সাথেই তোমাদেরকে এগুলা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো দেখো লংগেস্ট চেন খুঁজে বের করা বুঝছো কিনা? পরে তো কিছু করি নাই, জাস্ট আশেপাশে যা আছে এগুলাকে একটু গোল্লা গোল্লা করে দিচ্ছে, দেখতে যেন সুবিধা হয়। দেখতে সুবিধা হয় এই জন্যই, নাহলে পরে আবার দেখা গেল কোনটা বাদ পড়ে গেছে, বাদটা যেন না পড়ে। তো এই পর্যন্ত বুঝছো কিনা দেখো। এবার হচ্ছে নাম্বারিং এর পালা। নাম্বারিং হচ্ছে কোন দিক থেকে করবো, যেদিক থেকে নাম্বারিং করলে মূলক গুলা হচ্ছে কম নাম্বার পায়, এটা হচ্ছে ট্রাই করব। যেমন দেখো, জাস্ট নাম্বারিং করতেছি না, রাফলি দেখি 1 2 3, এই যে প্রথম গোল্লাটা আসে 3 নাম্বার কার্বনে গেলে, এদিক থেকে যদি আগাই 1 2 3, তো প্রথম গোল্লা আসে হচ্ছে 3 নাম্বার কার্বনে। তার মানে আমি এই চেনের বাম থেকে আগালেও 3 নাম্বার কার্বনে প্রথম ফুল ফল পাই, ডান দিক থেকে আগালেও 3 নাম্বার কার্বনে প্রথম শাখা প্রশাখা ফুল ফল পাওয়া যায়, তাহলে এটা টাই হচ্ছে। টাই ব্রেক করবো কেমনে? প্রথম টাই ব্রেকিং অপশন হচ্ছে ঘনত্ব। আমি বাম দিক থেকে আগালে 3 নাম্বার কার্বনে একটা মূলক আছে, একটা মাত্র ফুল ফল আটকায় আছে। ডান দিক থেকে যদি আগাই 3 নাম্বার কার্বনে কয়টা ফুল ফল আছে বলতো? উপরে একটা, নিচে একটা, 2 পিস ফুল ফল। সো এটা হচ্ছে উচিত যে এটাকে এই পাশ থেকে হচ্ছে নাম্বারিং করা। অপশন হিসেবে বলে রাখি, যদি এই যৌগটায় একটা মিথাইল না থাকতো চিন্তা করো, তাহলে কি হইতো? আরো টাই হইতো, যে ডানে বামে যেদিক থেকে আগাই 3 নাম্বার পজিশনে মূলক থাকে, ডানে বামে যেদিক থেকে আগাই একটা করে মূলক থাকে, ঘনত্ব সমান। তখন আমরা কি দেখতাম, যে যেই দুইটা মূলক থাকে সেটা কি দিয়ে স্টার্ট, এটা কি অ্যালফাবেটিক্যালি, মানে কোনটা আগায় থাকে। তো ওইভাবে আমরা টাই ব্রেক করতাম। এখানে যেহেতু মূলকের ঘনত্ব বেশি পেয়ে গেছি, তো আমরা আর আমাদের অ্যালফাবেটিকের দিকে যাওয়া লাগে নাই, আগে আমরা টাই ব্রেক করে ফেলতে পারছি। ঠিক আছে, দেখো বোঝা যায় কিনা। তো এটা বোধহয় আগে কোথাও ফর্মালি লেখা নেই, এটা ছোট কোথাও লিখে রাখো, যে নাম্বারিং এর সময় ওই যে যেদিক থেকে মূলক আগে আগে আসে সেটারে তো নাম্বার আগে দিবই, বাট যদি টাই হয়ে যায় তাহলে মূলকের ঘনত্ব দেখবো, যেদিক থেকে আগালে বেশি ঘন মূলক পাওয়া যায় সেদিক থেকে হচ্ছে নাম্বারিংটা আমরা করার চেষ্টা করবো সবসময়। ঠিক আছে, তাহলে এই 1 2 3 4 5 6 7। এইবার আসো, এখানে কোনো সাফিক্স নাই, এটা আমরা আগেই তোমাদেরকে দেখা আসছিলাম। তো এটার সাফিক্স বলতে হচ্ছে এটা অ্যালকেনের নাম অনুযায়ী কোনো কর্তৃত অংশ টংশ নাই, মূল নামটাই বসে পড়বে। বাট এটা প্রচুর পরিমাণ প্রিফিক্স আছে। এখানে দেখো মিথাইল, মিথাইল 3 নাম্বারে একটা মিথাইল, আরেকটা মিথাইল, 3 নাম্বার কার্বনে দুইটা মিথাইল আছে। 4 নাম্বার কার্বনে একটা ক্লোরো আছে, একটা নাইট্রো আছে, এটার নাম যে নাইট্রো দেখে আইসো। আর 5 নাম্বার কার্বনে আমি দেখতে পাচ্ছি একটা ইথাইল মূলক আছে, তাহলে লিস্ট করো। ক্লোরো আছে, নাইট্রো আছে,
ইথাইল আছে, 2 পিস মিথাইল আছে, তাহলে কোনটা সবার আগে আসা উচিত বলো তো? 4 ক্লোরো 5 ইথাইল, দেখো ঠিকঠাক লিখতেছি কিনা। এম আর এন এর মধ্যে কোনটা আগে আসে? ঠিক আছে, এই হচ্ছে না। একটু দেখো সবাই ভালো করে তাকায়, জিনিসটা বোঝা টোঝা যায় কিনা। 4 ক্লোরো, এই যে 4 ক্লোরো 5 ইথাইল, পাঁচে আছে ইথাইল মূলক। 3,3 ডাইমিথাইল, এই পার্টটা আমি জানি না এসএসসি তোমরা দেখছো কিনা। যদি ডাই ট্রাই মানে একই মূলক যদি মাল্টিপল টাইম থাকে, তাহলে তুমি একই মূলক, আবার বলতেছি, একই প্রিফিক্স যদি 2বার 3বার 4বার 5বার করে আসে, তাহলে তুমি তো ডাই ট্রাই টেট্রা পেন্টা এইসব শব্দ তো ব্যবহার করবাই। পজিশনের নামটা প্রতিবার লিখতে হবে, আমরা যেন বুঝতে পারি কোন পজিশনে কয়টা করে মূলক আছে। 3-এ 2টা মিথাইল, তো 3,3 ডাইমিথাইল। তুমি যদি 6-এ আরেকটা মিথাইল পাইতা, তাহলে এটাকে আমরা লিখতাম 3,3,6 ট্রাইমিথাইল। দেখো সবাই পয়েন্টটা বুঝো কিনা। যদি কোনো মূলক মাল্টিপল টাইম থাকে, তাহলে ডাই ট্রাই টেট্রা পেন্টা এইসব শব্দ তো ব্যবহার করবোই, কিন্তু প্রত্যেকবার পজিশনের নামটা একবার করে উল্লেখ করতে হবে। তো এটা কমন আইডিয়া। তুমি এখানে ডাই লেখার মানে আমি এক্সপেক্ট করবো এখানে 2টা নাম্বার আছে, তুমি এখানে টেট্রা লিখলে আমি বুঝে নেবো এখানে 4টা নাম্বার আছে। ধরো 3-এ হচ্ছে 2টা মিথাইল, 6-এ 2টা মিথাইল ছিল, তাহলে এটাকে কি লিখতাম? 3,3,6,6 টেট্রা মিথাইল, এভাবে হচ্ছে লিখতাম। ঠিক আছে, দেখো কমা বোঝায় দিতে কিনা। হবে তাই না? ভাইয়া বুঝি নাই, আরেকবার বলো। 3 3 যে লিখেছেন ওখানে মাঝে কমা দিয়েছে তাই না? তোমার কথা ক্লিয়ার না, 3,3 মাঝখানে কমা, কমা, এটা হচ্ছে কমা। আচ্ছা কি দিছি এটা জিজ্ঞাসা করছো? যদি মাল্টিপল নাম্বার থাকে তাহলে ওগুলোর মাঝখানে কমা দিতে হবে আর কি। ধরো 2টা 3টা নাম্বার যদি লিখতে হয়, কমা দিয়ে লিখবা। লীরা জিজ্ঞাসা করছো রাইট সাইড থেকে নাম্বারিং এর নিয়মটা হচ্ছে আরেকবার শুনতে চাইছো। লীরা প্রথমে দেখো, রাইট সাইড থেকে যদি আসো 3 নাম্বার কার্বনে মূলক থাকে, লেফট সাইড থেকে আসলো 3 নাম্বার কার্বনে মূলক থাকে, এই কারণে প্রথমে এটা টাই হয়ে গেছে। তাহলে এবার আমাদের অন্যভাবে টাই ব্রেক করতে হবে, দেখতে হবে যে কোন দিক থেকে কে বিজয়ী হয়। টাই ব্রেক করার সেকেন্ড অপশন হচ্ছে মূলক সংখ্যায় বেশি কোন দিক থেকে। আমি বাম দিক থেকে আগালে 3 নাম্বার পজিশনে মূলক থাকে, বাট একটা মূলক থাকে। আর রাইট সাইড থেকে আগালে 3 নাম্বার পজিশনে 2টা মূলক থাকে। তো ঘনত্ব যেহেতু ডান দিক থেকে বেশি 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 মূলক আসে, তাই আমরা ডান দিক থেকে হচ্ছে নাম্বারিং করতেছি। মূলকের ঘনত্ব যদি দুই পাশ থেকে সমান পেতাম, তারপরে আমরা অ্যালফাবেটিক অর্ডার দেখতাম। এটা লাগে নাই, বাট বলে রাখলাম আর কি। বুঝতে পারছো? জি ভাইয়া। আর ভাইয়া NO2 এর সাথে যদি আরেকটা কিছু যুক্ত থাকতো। NO2-র সাথে আরো কিছু কিভাবে থাকবে? এই কার্বনে তো 4টা হাত ফিল আপ হয়ে গেছে। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, মানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এই জন্য 6 নাম্বার কার্বনের কথা বলতেছি, যে 6 নাম্বার কার্বনে এখনো জিনিসপত্র দেওয়ার সুযোগ আছে। একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে আমরা এখানে অন্য কোনো একটা মূলক নিয়ে আসতে পারতাম, বাট তুমি তো যে কোনো কার্বনে চাইলে আসলে মূলক আনতে পারবা না। যদি তার 4টা হাত অলরেডি কমপ্লিট হয়ে যায় মূলক দিয়েই, তাহলে তো আসলে নতুন কোনো মূলক আর আসবে না, আগেরটাকে সরাই দিয়ে আসতে পারে। সবাই দেখো এই নামটা কিছুটা সেন্স মেক করে কিনা, বোঝা যাচ্ছে কিনা। এখানে আরো প্রচুর পরিমাণে এক্সাম্পল দেখতে হবে আর কি। এখানে এগুলা আপাতত বেসিক নিয়মগুলি আমরা টাচ করে যাওয়ার চেষ্টা করতেছি, যেন তোমরা প্রতিটা নাম দেখে দেখে কিছু নতুন জিনিস হচ্ছে তোমাদের লার্নিং এর মেথড ঢুকে আর কি। সবাই দেখো, আজকে আর আমরা সামনে আগাবো না, বাট এইটা যারা যারা দেখতেছো, মানে এইটাতে কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করে ক্লিয়ার হয়ে নাও। আর একটা তো অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক দেওয়াটা আসে, একটা কম্পাউন্ড দিয়ে রাখি, এটা তোমরা ট্রাই করো। এটা ট্রাই করা বলতে এটা অবশ্যই হচ্ছে গ্রুপে সাবমিট করে দিও, মানে আমি ওইখান থেকে অ্যাসাইনমেন্ট দেখে নিব, না সমস্যা নাই। ধরো একটা র্যান্ডম যৌগ তোমরা দিচ্ছি।
ঠিক আছে, এইটার নাম কি হইতে পারে? একটু চিন্তা টিন্তা কইরো। এখন অ্যান্সার দিলে দেখবো না তো, এটা হচ্ছে কাগজে কলমে সুন্দর করে করে একবার হচ্ছে গ্রুপে সাবমিট করো। সবারটা আমি একবারেই দেখবো, এবং আলাদা আলাদা জায়গায়, কেউ ইনবক্সে, কেউ গ্রুপের পেজে, কেউ গ্রুপের ইনবক্সে, একই জায়গায় দিও না। জিনিসপত্র ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করো। আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে হচ্ছে সবাই একসাথে সাবমিট করো। আগামীকালকে ক্লাসের আগে আমি একটা সময় দেখে রাখবো না। ঠিক আছে, তাহলে আগেরটা নিয়ে দেখো আপাতত কারো কোনো প্রশ্ন টশ্ন আছে কিনা। আদারওয়াইজ হচ্ছে আমরা আজকে হচ্ছে ক্লোজ করব। তোমরা সবাই বাসায় বরং প্র্যাকটিস করো, নিয়মগুলো একটু বোঝার চেষ্টা করো, যে এক্সাম্পল গুলো আমরা দিচ্ছি সেগুলো একটু বোঝার চেষ্টা করো, কোন পার্টটা কোত্থেকে আসতেছে। দেন আমরা যত আরো এক্সাম্পল দেখবো তত হচ্ছে আইডিয়া গুলা ক্লিয়ার হতে থাকবে। ঠিক আছে, তোমরা মনে হয় না আপাতত কোনো প্রশ্ন করবা, তো আজকের জন্য আল্লাহ হাফিজ সবাইকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ।